দেখতে পাচ্ছ বোর্ডটা? হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার। তোমাদের পরীক্ষার নোটিশ হ্যাঁ স্যার। বেরিয়েছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। পরীক্ষার নোটিশ বেরিয়েছে, দেখেছো? হ্যাঁ স্যার। খুব খুশি ওই নোটিশে, মানে ওটাই এগ্রিড? হ্যাঁ স্যার, দেখলাম। ওটাতে এগ্রিড? স্যার যেটা শুনলাম ওটা যে জানুয়ারি শেষ করে আর ফেব্রুয়ারি প্রথম করে মানে পরীক্ষাটা হবে, তো এটা কি ঠিক? সেটা আমি কি করে জানবো? না, তোমাদের তো গেট পরীক্ষা কবে? 4 ফেব্রুয়ারি। 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারির মধ্যে। গেটের পরীক্ষা কবে? গেট গেটটা স্যার 6 তারিখ। 6 তারিখ স্যার। 5 তারিখ। 6 তারিখ। 6 ফেব্রুয়ারি। 6 ফেব্রুয়ারি, তাই তো? হ্যাঁ, ওইটার মাঝেই মনে হয় পড়বে, মানে ফাইনালের মাঝেই পড়বে হয়তো। জেস্ট জেস্ট কবে? জ্যেষ্ঠ স্যার এপ্রিল মাসে হবে। মানে ফেব্রুয়ারি মাসে আর কোনো পরীক্ষা নেই? আশা করিনি, না হবে না, আশা করছি। আশা করি নেই, মানে ফর্ম হ্যাঁ, ফিল ফর্ম আপ? ফিল আপ তাহলে শুরু হতো না। ফর্ম ফিল আপ এখন করছো যেটা জানো না? যদি যেটা ডিসেম্বর নেটটা হতো, সেটা যদি এখন বলে দেয়, আউট করে দেয় ফেব্রুয়ারিতে হবে, সেটা এখন কিছু বলেনি। বাকি অন্য কোনো এক্সাম নেই আর। না, অত তাড়াতাড়ি বলবে না, মানে যেটা এখনো অ্যানাউন্স করেনি সেটা অত তাড়াতাড়ি বলবে না। না, তা তোমাদের গেটের মধ্যে পরীক্ষা পড়লে তোমরা খুশি? না স্যার। কারণ আমার কেমিস্ট্রি কয়েকজনের সঙ্গে, সবার সঙ্গে নয়, কথা হচ্ছিল, তো তোমাদের ব্যাচেরই, তো তারা বললো যে তারা চাইছে যে জানুয়ারির 31-এর মধ্যে পরীক্ষাটা যাতে কমপ্লিট হয়ে যায়, সেরকম তারা একটা চাইছে। তো তোমাদের কি মত? তোমাদের গ্রুপে আলোচনা হয়েছে? স্যার মানে স্যার তেমন কবে ভাবে আলোচনা হয়নি, তবে কবে? মানে কবে হলে ঠিক হয় সেইভাবে আলোচনা হয়নি। আমরা মানে ধরে নিচ্ছি যে ধরুন যেরকম ডেট দিয়েছে তার হয়তো 5-10 দিন পর থেকে স্যার শুরু হতে পারে, এরকম ভেবেছি। না, ওরকম হবে না, এটা ওটা ওটা করবে না। তোমাকে 15ই জানুয়ারি থেকে 15ই ফেব্রুয়ারি তার মধ্যেই পরীক্ষা হবে। 5-10 দিন পরে শুরু হওয়ার, মানে 15ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কোনো স্কোপ নেই। না না স্যার, সেটা বলছি না, আমি বলছি 15ই জানুয়ারি থেকে 5-10 দিন পর আর কি, এরকম ভেবেছি। না, কিন্তু অ্যাটলিস্ট তোমার সাধারণত 20 দিনের মতো লাগে। সেটাকে তুমি মাঝে যদি গ্যাপটা নাও, স্কুইজ করতে পারো 2 উইকস। তো 15ই জানুয়ারি থেকে শুরু হলেও স্কুইজ করে 31শে জানুয়ারির আগে মানে হেল্প করা, মানে কমপ্লিট করা সম্ভব নয়। হুম। 5-10 দিন পরে হলে তুমি মানে কমপ্লিট করতে পারবে না আর কি। প্র্যাকটিক্যাল গুলো আছে, তো দুটো প্র্যাকটিক্যাল আছে, জেনারেল ল্যাব, কম্পিউটার ল্যাব। স্যার এরকম ভাবে তো পরীক্ষা হয়ে তো গেট দিয়েও কি করব স্যার? সিলেবাস স্যার মানে মানে কিছুই হয়নি স্যার, মানে দু একটা পেপারে মানে 10 নম্বরের করেও শেষ হয়নি স্যার। কোন কোন রকমে কোন যদি পেপারে 10 আমাদের নম্বর? ডিগ্রি দিয়ে বের করার উদ্দেশ্যই থাকে তাহলে স্যার মানে গেটের জন্য পরীক্ষা দেওয়া না দেওয়া কি ম্যাটার করে এগুলো স্যার? না না, তো জেনারেল তোমরা ল্যাব চাইছোটা কি? তোমরা কি চাইছো যে পরীক্ষা আরো পিছিয়ে যাক, মানে মার্চ এপ্রিল নাগাদ হোক? হ্যাঁ স্যার, সব স্যাররা আমাদের প্রথম থেকে তাই বলে এসছেন এবং মানে বেশিরভাগ জন সেইভাবেই এগিয়েছেন যে আমাদের পরীক্ষা মার্চে হবে করে। না, সেটা তাদের দোষ, কারণ সেরকম ধরো আমাদের ক্লাসগুলো দেরিতে শুরু হয়েছে, কিন্তু সেপ্টেম্বর থেকে অনেক ক্লাসই, জেনারেল কোর্সগুলো সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। জেনারেল থিওরি ল্যাবগুলো পরে শুরু হয়েছে, কারণ প্রবলেম ছিল। আর স্পেশাল আর ইলেকটিভটা পরে শুরু হয়েছে। সুতরাং তারা 4 মাস যে, মানে অন্যান্য বছরের মতো হলে তাদের অলরেডি মানে ক্লাস শেষ করে দেওয়ার কথা 15ই ডিসেম্বরের মানে ডিসেম্বরের আগেই শেষ করে দেওয়ার কথা। হ্যাঁ, সেপ্টেম্বর থেকে অফিসিয়াল শুরু হয়েছে, কিন্তু মানে সেভাবে দেখতে গেলে ক্লাস শুরু হয়েছে অক্টোবর থেকেই, কারণ ওই সময় আগের সেমের পরীক্ষা চলছিল, তো স্যাররা বলছিলেন যে আমরা একটু ব্যস্ত আছি, এটা কেটে যাক, না, তারপর বেশ ক্লাস ঠিক আছে, করাবো। মানে দেখো, আমার সঙ্গে আলোচনা করে তো কোনো লাভ নেই। আমি যেটা জানতে চাইলাম এই কারণে তোমাদের মতটা, তোমাদের যদি মনে হয় যে তোমরা মার্চ এপ্রিলে এই সেমিস্টারের পরীক্ষা দিলে খুশি, সেটা তোমাদের কোথাও একটা কনভে করতে হবে। তো কনভে না করলে তো কিছু হবে না। আমার পার্সোনাল স্যার ওপিনিয়ন না, হচ্ছে যে, হ্যাঁ বলো। স্যার একাডেমিক কোনো ইয়ার অ্যাকচুয়ালি বার করলো না হঠাৎ একাডেমিক ইয়ার করে তো, একদম? একাডেমিক ইয়ার স্যার বলছি সেভাবে একাডেমিক কোনো ক্যালেন্ডার বার করলো না, হঠাৎ করে এরকম একটা সাডেন নোটিশ দিয়ে দিয়েছে, তো সেই জন্যই সমস্যা। স্যার অ্যাকচুয়ালি
মানে একাডেমিক ক্যালেন্ডার বার যেটা করবে না সেটা ঠিক নয়, একাডেমিক ক্যালেন্ডার আছে, একাডেমিক ক্যালেন্ডার ইউনিভার্সিটি একাডেমিক ক্যালেন্ডার যে ডিসেম্বরে পরীক্ষা হওয়ার কথা। সেটা আছে। আর ইউজিসি একটা, ইউজি যারা নতুন ঢুকছে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটে, মানে বিএসসি ফার্স্ট ইয়ার সেম ওয়ান আর এমএসসি সামন, তাদের জন্য ইউজিসি একটা একাডেমিক ক্যালেন্ডার বের করেছে। সেই অনুযায়ী তাদের পরীক্ষাটা যা 8 মার্চ থেকে শুরু হবে সেটা সেই অনুযায়ী, কিন্তু সেখানেও সমস্যা, যেটা টিপিক্যাল এখানে পিজি ওয়ানে কোনোদিন 2 মাসের বেশি, যারা পড়ান, আমি পড়াই না, 2 মাসের বেশি সময় কোনোদিনই পান না, আগেও পেতেন না। সেটা করার জন্য একাডেমিক ক্যালেন্ডার নিয়ে ফাইট করে করা হয়েছিল, কিন্তু কোভিডের জন্য তো কিছুই হলো না। কিন্তু স্টিল পিজি ওয়ানের ক্লাসটা নভেম্বরের 1 থেকে শুরু করতে বলেছিল ইউজিসি, সেটা এরা করেনি, এবং হয়তো কয়েকদিনের মধ্যে শুরু হবে, কিন্তু তখন এই ডিসেম্বরের লাস্ট উইকে, মানে এখনো পর্যন্ত যে ক্যালেন্ডার আছে একাডেমিক ক্যালেন্ডার, তাদের ডিসেম্বর লাস্ট উইকে ছুটি আছে। হয়তো লাস্ট মিনিটে গিয়ে কিছু একটা বলে ছুটি নেই বা না নেই, কিন্তু ছুটি যদি নাও থাকে তাহলে তোমার পিজি ওয়ানে যারা অ্যাডমিশন নেবে ইন্টারনাল বা এক্সটার্নাল, তারা ওই তোমার অ্যারাউন্ড, মানে এবং প্রত্যেকটা ক্লাস যদি হয় অ্যারাউন্ড 32 লেকচার্স তারা পাবে, কিন্তু যেটা নর্মালি নেওয়া উচিত অন অ্যান অ্যাভারেজ 50 লেকচার্স নেওয়া উচিত। সেই সমস্যা আছে, কিন্তু সেই সমস্যা থিওরি সমস্যাটা নয় অনলাইন হয়ে হলো, মানে আসল যেটা শিখতে পারলাম না সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল। সেটাতে কখনো মানে অনলাইন হওয়া সম্ভব? মানে কোনো একটা হাতে কলমে প্র্যাকটিক্যাল করলাম না, আগের সেমিস্টারটাও হয়তো হাফ হয়েছিল, আর এই সেমিস্টারটা ধরুন যদি পরীক্ষা হয় মানে জানুয়ারি ধরি, তাহলে মানে প্র্যাকটিক্যাল হাতে কলমে করার কোনো স্কোপ নেই। মানে একটা না, হাতে সেমিস্টার কলমে 7টা প্র্যাকটিক্যাল। না, কোনো স্কোপ নেই। হ্যাঁ সেটাই স্যার, যে একটা 7টা প্র্যাকটিক্যাল, সেটা কোনো রকম কিছু হাতে না দেখে, যন্ত্র না দেখে একটা সেমিস্টার পাস করে যাচ্ছি, এটাই এটা স্যার গোটা খারাপ ভারত, লাগে। গোটা ভারতবর্ষেই হচ্ছে, মানে এটা আনফরচুনেট, কিন্তু গোটা ভারতবর্ষেই তাই হচ্ছে। যেটা স্যার করছে প্র্যাকটিক্যালটা কিন্তু আমাদের নেক্সট সেমে দিতে পারতো, এই সেমটা বন্ধ করে দিয়ে। তোমরা, না স্যার, স্যার না আইআইটি স্যার, গুলোতে যেটা প্র্যাকটিক্যালটা করছে, হ্যাঁ হ্যাঁ বলো শুনছি। হ্যাঁ স্যার আইআইটি গুলোতে মানে 2-4 জন যারা বন্ধু পড়ে, তো ওদের কাছ থেকে খবর পেলাম যেটা ওদের প্র্যাকটিক্যাল গুলো পরের সেমে করে দিয়েছে, ট্রান্সফার করে দিয়েছে। না না না, তো এবার তাদের পরে যারা ফাইনাল ইয়ার তাদের পরের সময় ট্রান্সফার করেনি, কারণ না ওরা স্যার তো ফাইনাল না, আমাদের যারা আছে তাদের কথা বলছি। হ্যাঁ, মানে মানে এইবারে করেছে, কিন্তু ফাইনাল সেমে ট্রান্সফার করেও ধরো ওদের অলরেডি ক্লাস শেষ হয়ে গেছে এই সেমিস্টারে, হ্যাঁ, আবার ওদের আবার ডিসেম্বরের 23-24 নাগাদ থেকে নতুন সেমিস্টার শুরু হবে, কিন্তু ফাইনাল ইয়ারে ট্রান্সফার করে কোনো লাভ হয় না। তোমার কি মনে হয় যে ফেব্রুয়ারি মার্চ নাগাদ ক্যাম্পাসগুলো খোলার অনুমতি পাবে? মানে যারা ফাইনাল ইয়ার নয় তাদের জন্য ট্রান্সফার করে ঠিক আছে, একটা আশা, এবারে না হোক পরের বার না হোক একটা আশা আছে, কিন্তু তোমাদের ব্যাচ যারা, আমার মনে হয় না মার্চ এপ্রিলের মধ্যে ক্যাম্পাসে আসার অনুমতি দেবে আর কি, মানে এখনো পর্যন্ত স্যার আমাদের পরীক্ষাটা কি মানে অনলাইন হবে না অফলাইন হবে? পরীক্ষা অনলাইনই হবে, মানে আমি জানি না, আমার কমেন্ট করা উচিত নয়, মানে এখন যে অবস্থা অনলাইনই হবে হয়তো। বেশ, আমি পরে তো শুরু করবো, আমি এটা আলোচনাটা স্যার, এই জন্য শুরু স্যার, করলাম যে কারণ দাঁড়া আমি একটা স্যার, কথাটা হ্যাঁ বলো 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 শুনছি। হ্যাঁ স্যার বলছি, আসলে এই পরীক্ষাটা জানুয়ারিতে হয়ে গিয়ে আমাদের যেটা হলো যে আপনি যেমন অ্যাটলিস্ট এটা ধরে আমাদের পড়াচ্ছিলেন যে ডিসেম্বরের শেষের দিকে পরীক্ষা হবে, হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য আপনার পেপারের সিলেবাসটা এগিয়েছে। এবার অন্যান্য স্যারেরা এটা ধরে পড়াননি, তারা এমন ধরে পড়িয়েছেন যাতে মার্চের দিকে শেষ হয়। তো হঠাৎ করে পরীক্ষায় এগোনোর ফলে কি হবে, যে আমাদের সিলেবাস শেষ হবে না, ওই আমরা কোনো রকমে মানে পড়াগুলোকে গিলে হজম করে পাশ করে বেরিয়ে যাব। এই জিনিসটাই আমাদের সাথে হতে চলেছে। এ ব্যাপারে আমি কোনো কমেন্টও করবো না, কিছু ডাইভার্জও করতে পারবো না। আমি সবসময় ডিসেম্বরের মধ্যে যেটা অলরেডি অ্যাডমিশন হয়ে আছে সেটা শেষ করার পক্ষপাতী। একটা অসুবিধা ছিল, কিন্তু সেই অবস্থায় ছেলেমেয়েরা পড়ছে, এখনো রিয়েল পিকচার কেউই দেখতে চাইছে না। এখনো আমি জানি, আমি বুঝতে পারি তোমাদের সঙ্গে কথা বলে, একটা অংশের নেটওয়ার্ক কানেক্টিভিটি এত পুয়ার যে তাদের অসুবিধা হচ্ছে। তো সেটাও একটা ইস্যু, কিন্তু সেটা না দিয়েই তো সবাই এগিয়ে যাচ্ছে। তার ফলে যাদের নেটওয়ার্ক কানেক্টিভিটি খুব পুয়ার বা অন্য ধরনের অসুবিধা রয়েছে, তারা দেখছে যে এই সবাই যেরকম করে চলছে আমাকেও না চলে, আমি পিছিয়ে পড়বো, তারাও কোনো রকমের মানে দে আর ট্রাইং দেয়ার বেস্ট। তো এইটা তো কিছু করার নেই। আমি আলোচনাটা এই জন্য করলাম যে তোমরা যখন আমাকে আগে বলতে যে স্যার উনি বলেছেন মার্চে হবে অমুকে হবে, কিন্তু এটা সবসময় একাডেমিক ক্যালেন্ডার ফলো করা উচিত। মাস্টারমশাইরা আমি জানি না কোথাও যখন মার্চে হবে বলেছিলেন
কোনো অফিসিয়াল ফোরামে এরকম কোনো আলোচনা হয়নি, মানে সেটা হয়তো লিক করতে করতে তাদের হয়তো চেনা জানা আছে, উপর মহলে করে এসছে। তো আমার যেটা বক্তব্য, সেটা যদি তোমাদের সুবিধা অসুবিধাটা দেখো, দেখে তোমাদের যা মনে হয় যে যদি এপ্রিলে পরীক্ষা নিতে হবে বা কিছু একটা, সেটা ইউ হ্যাভ টু কমিউনিকেট টু দ্য এইচওডি অর প্রিন্সিপাল, রাইট? কমিউনিকেট না করলে, ধরো আমাকে কমিউনিকেট করে কোনো লাভ নেই, আই ডোন্ট বিলং টু হায়ারার্কি অর ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ? তো সেইটা অ্যাটলিস্ট হেডকে বা প্রিন্সিপালও তোমার ডিপার্টমেন্টে, সেটা তোমাকে কমিউনিকেট করতে হবে। কিন্তু সব রকমের প্রোজ অ্যান্ড কনস বিচার করেই বোধহয় তোমাদের ডিসিশনটা নেওয়া উচিত, কারণ মার্চ এপ্রিলে পরীক্ষা হলে কিন্তু তোমাদের কিন্তু বাইরের যে পরীক্ষা দিচ্ছ সেই ইন্টারভিউ কিন্তু তোমাদের দেওয়ার অসুবিধা হবে। মানে যারা যে কজন খুব সিরিয়াসলি দিতে চাইছো, এবং দ্যার ইজ এ পসিবিলিটি অফ লুজিং ওয়ান হোল একাডেমিক ইয়ার, সেই একটা সম্ভাবনা কিন্তু আছে। এবং সেই যুক্তি থেকেই আমি মানে ফাইনাল ইয়ারের সবসময় ডিসেম্বরের মধ্যে পরীক্ষা করার এবং সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বলে, আমাদের ইলেকট্রিক স্পেশালটা হয়নি কিন্তু বাকিদের গুলো হয়েছে, পক্ষপাতী, যাতে কেউ ক্ষতি না হয়। এই দেখো, এই তোমাদের আগের ব্যাচেরই একজন, মানে এর আগে একটা একাডেমিক শিডিউল মানে না বলে অনেকে তো সামার ক্যাম্প করতে যায়, আমি নাম ভুলেছি, কেমিস্ট্রির মেয়েটি তোমাদের থেকে 1 বছর সিনিয়র, ও আইএসসি ব্যাঙ্গালোরে চান্স পেয়েছিল। তোমাদেরও একজন দিদি, ওর নামটা কি ও ভুলেছে, রামপুরহাটের মেয়ে, এরিয়া নামটা মনে পড়ছে না, ওই একই ব্যাচের। ওরা সব বিভিন্ন জায়গায় সামার স্কুলে এসব চান্স পেয়েছিল, কিন্তু ভোট বা কোনো একটা কারণে পিছিয়ে দিল। এবং অধিকাংশ ছেলে মেয়ে ভাবে যে পরীক্ষা আমার যত দেরিতে হচ্ছে আমার সুবিধা হয় বলে, তারা মুষ্টিমেয় কয়েকজন দাঁড়ালো, প্লাস বন্ধুদের কাছ থেকে চাপ এলো। ওই মেয়েটি কেমিস্ট্রি মোটামুটি করে যে কয়েকজন সই করেছিল 50 জনের মতো, কিন্তু তারাও শেষে উইথড্র করলো। তো এখন কালেকটিভ বেনিফিট আর ইন্ডিভিজুয়াল বেনিফিট, সেইটার মধ্যে ব্যালেন্স করে তোমাদের কিছু একটা ডিসিশন নিতে হবে, যে কারণ তোমাদের বন্ধু বান্ধবরা বা তোমরাও কেউ কেউ যদি ভালো জায়গাতে চান্স পাও উইদাউট লুজিং এনি ইয়ার, সো দ্যাট ইজ অলসো গুড। তো সেইটা দেখে কিছু একটা ডিসিশন নিয়ে আমার মনে হয় পোলাইটলি ইউ শুড কনভে তোমাদের চিন্তা ভাবনা টু দ্য এইচওডি, ওকে? বাট দ্যাট শুড বি পোলাইট। আই মিন কোনো যে এই হচ্ছে না কেন হলো না, কারণ তাতে কোনো লাভও হয় না। উপরন্তু তুমি একটা অন্যরকম পরিস্থিতি তৈরি করো, কারণ তোমাদের সঙ্গে আগে একবার ওরকম কিছু একটা, আমি যেটুকু মেল চালাচালি থেকে বুঝলাম যে ওরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল তোমাদের ব্যাচের সঙ্গে। তো ইউ ডিসাইড অ্যান্ড দেন কমিউনিকেট হোয়াট এভার ইউ থিঙ্ক। স্যার, যেটা সমস্যা স্যার, আপনার পেপারটা বাদ দিয়ে আর কারো 10 নম্বরের বেশি শেষ হয়নি, মানে বেশিরভাগটাই বাকি, মানে সেই হয়তো 4 ভাগের 1 ভাগও হয়নি, মানে এবার সেইটা সেইগুলো দেখো, সেইটা আমি তো আমার সহকর্মীদের সম্বন্ধে কিছু বলতে পারবো না, কিন্তু আমি একটুকুই বলতে পারি, তুমি যেটা ক্লেম করছো এটা যদি সত্যি হয় সেটা খুব সারপ্রাইজিং, কারণ সেপ্টেম্বর থেকে এটা ডিসেম্বরের মাঝামাঝি, 3.5 মাস কিন্তু অনেক সময় কিন্তু, হ্যাঁ। এবং বারিং দ্য ফ্যাক্ট দ্যাট অনেক ছাত্রছাত্রী ঠিকমতো কানেক্টিভিটি নেই, তারা খুব কষ্ট করে এগুলো করছে বা মোবাইলে পড়ছে, কিন্তু 3.5 মাসে 10 নম্বর বেশি প্রশ্ন করার জন্য এটা খুব সারপ্রাইজিং কিন্তু। হ্যাঁ স্যার, আরো অনেকেই তো আছে স্যার, আপনি মানে একটু জিজ্ঞাসা না করুন। না আমি এটা দেখো, হ্যাঁ স্যার, এটা স্যার না ফ্যাক্ট স্যার, এটাই হয়েছে। এটা আমি আলোচনাই করতে পারবো না, কারণ ধরো আমার সহকর্মী সম্বন্ধে আমি কিছু বলতে পারি না, তারা আমার এস্টিমড কলিগস, হ্যাঁ। সো তাদের কি কারণ আছে না আছে আমি জানি না, আমি বলছিও না যে তোমরা মিথ্যা কথা বলছো, সেটা আমি বলছি না কিন্তু, হ্যাঁ। আমি বলছি এইটা আমার আলোচনা করা উচিত নয়। স্যার, কিন্তু এবার ব্যাপারটা স্যার হচ্ছে যেটা হবে যে মানে জানুয়ারিতে পরীক্ষা হবে, স্যারদের উপর একটা দায়িত্ব থাকবে যে সিলেবাস শেষ করার জন্য। এবার সবাই কোনো রকম তাড়াহুড়ো করে সেই সিলেবাসটা শেষ করার দিকেই মনোযোগ দেবে, কিন্তু তাতে করে স্যার মানে ব্যাপারটা ওই যে আমরা হয়তো এপ্রিলে পরীক্ষা দিয়ে 1 বছর লস করতাম, আর এখন তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে কিছুই শিখবো না, গোটা এমএসসি তে কিছুই হয়তো এফেক্টিভলি হবে না। না ঠিক আছে, সেটা আমি তোমাকে বললাম যে তোমাদের নিজের সুবিধা অসুবিধা তোমরা ভালো বুঝতে পারবে, সেটা তোমরা আলোচনা করো, করে তোমার দিন বেশি নেই, হ্যাঁ, তা তোমাকে কমিউনিকেট করতে হবে। তো কারণ এইটা কেন করেছিস তার একটা কারণ আছে, তার কারণটা হচ্ছে যে তোমার, দাঁড়া এটা কি করলাম, এটা করার কারণ হচ্ছে যে ইউজিসির যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী তোমার ওরা বলে দিয়েছে ইউজি 1 এবং পিজি 1 এর পরীক্ষা কবে শেষ করতে হবে, ঠিক আছে? তো এবার ইউজি এবং পিজির পরীক্ষা শেষ করতে হবে, ইউজিসি ক্যালেন্ডার মানতে বাধ্য, সেই জন্য ওদেরটা মার্চে করছে, তারপরে তোমাদেরটা এগিয়ে এনেছে। কিন্তু হোয়াট এভার ইট মে বি, ইউ জাস্ট ডিসকাস অ্যামং ইয়োরসেলস এবং সেটা কমিউনিকেট করো অ্যাডমিনিস্ট্রেশনকে।
মানে সেটা কমিউনিকেট না করলে তারা তো জানতে পারবে না। যদি কোনো ধর সিদ্ধান্ত পরিবর্তনও করতে হয়, সেটা তাদের জানতে হবে যে আমাদের ছেলে মেয়েদের অসুবিধা হচ্ছে। এখানে যেহেতু কোনো ফিডব্যাকের ব্যবস্থা সেইভাবে নেই, ইন্ডিভিজুয়াল লেভেল হয়তো অনেকে কথা বলে, বা হয়তো অনেকে স্বরূপ টরূপ হয়তো বোধহয় তোমার ফর্মে করে ফিডব্যাক নেয়, কিন্তু তাছাড়া তো কোনো মেকানিজম নেই এখানে। অন্য জায়গায় সেটা আছে। তোমাদের কমিউনিকেট করতে হবে তোমাদের অসুবিধাটা, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেশনকে। তাহলে হয়তো তোমার পরিবর্তন হলেও হতে পারে সিদ্ধান্তটা, কিন্তু কমিউনিকেট না করলে কোনো মানে পরিবর্তনের কোনো উপায় নেই। ঠিক আছে, মানে অ্যাটলিস্ট তোমাদের তো পরীক্ষাটা যদি এই জানুয়ারি থেকে শুরু হয়, গেটের কয়েকদিন আগে পরীক্ষা দিলে তোমাকে বড়জোর গেট পরীক্ষা এখন ঘুষ করাতেও হয়, তোমাকে বড়জোর সেই দিনটা বা খুব বেশি হলে একদিন আগে একদিন পেছনে ছুটি দেবে, খুব বেশি হলে মানে অ্যাডজাস্ট করা সম্ভব হবে। তার বাইরে কিন্তু সম্ভব হবে না। তো সেইগুলো তোমরা ভেবে দেখো, কথা বলো, অন্য মাস্টারমশাইদের সঙ্গে কথা বলো, কথা বলে দেখো। ঠিক আছে? স্যার হুম। স্যার অন্যান্য ইউনিভার্সিটিও কি এইরকমই করছে, মানে আমাদের সাথে যেরকমটা হচ্ছে এরকম হুট করে নোটিশ দিয়ে ওইটা পরীক্ষা, ওইটা আমি নাকি জানি ওদের না, আগের থেকেই? ওইটা আমি জানি না, আমার 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 ইয়েতে কিছু নেই, মানে ওরকম কিছু জানা নেই আর কি। ওরা ক্যালেন্ডার মেনে চলছে সেটুকু আমি জানি। ধরো কথার জন্য বলছি, আইআইটি খড়গপুর, আইআইটি কানপুর, বিএইচইউ, যেখানে চেনা জানা আছে, হুম, তাদের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার অনুযায়ী তারা মেনটেন করে চলছে, সেখানে কোনো চেঞ্জ হচ্ছে না। না স্যার, কিন্তু ওরা প্রথম থেকেই জানতো যে 3 মাসেই শেষ হবে, সেইভাবেই এগিয়েছে সব। না, ওদের আমি সেম আমাদের আমাদের পরে শুরু হয়ে এখন শেষ হয়ে গেছে। আমি তা তো বলিনি, আমাকে যে প্রশ্নটা করলো তারা কিভাবে এগোচ্ছে, আমি বললাম যে তারা একাডেমিক ক্যালেন্ডার ফলো করছে। ঠিক আছে, বিশ্বভারতী একাডেমিক ক্যালেন্ডার ফলো হচ্ছে না, সে ডিটেলটা আলাদা কথা, কিন্তু বেশ, এইটা এইটা নিয়ে আর বেশি আলোচনা করলে আমার অলরেডি 20 মিনিট চলে গেছে। আমি জাস্ট এটা তোমাদের জানার চেষ্টা করলাম, তোমাদের ওপিনিয়নটা আমার পার্সোনাল লেভেল, এটা নাথিং ফ্রম দ্য অ্যাডমিনিস্ট্রেশন, বিকজ আই ডোন্ট বিলং টু দ্য অ্যাডমিনিস্ট্রেশন। পার্সোনাল লেভেলে আমি জানার চেষ্টা করলাম। হুম, কারণ আমাকেও তো বাকি যে সিলেবাসটুকু আছে আমাকে তো সেইভাবে আহ, মানে যেতে হবে। তোমাদের যেটা মনে হয় তোমরা একটা নিজেদের মধ্যে একটা গুগল মিট করো বা কিছু একটা করো, দরকার হলে ভবনের অন্য যারা ফাইনাল ইয়ার স্টুডেন্ট আছে তাদের সঙ্গে বুঝতে পারো, করে তোমরা একটা রাইট আপ দাও প্রিন্সিপালকে, যদি সবাই মিলে করো। হুম, তাহলে হতেই পারে যে তোমাদের অ্যাপিলের বেসিসে তারা পরিবর্তন করলো, সেটা হতেই পারে, মানে সেটা যে অসম্ভব তা নয়। ওকে, কিন্তু তোমাদেরকে কনভে করতে হবে। ঠিক আছে, বেশ, এইবার এইটা একটু করো তো দেখি। এই তোমার এই যে একটা দেখো একটা প্রবলেম দিয়েছে, এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করো, এই ডেন্সিটি ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করো। হ্যালো, হ্যাঁ স্যার করছি। হ্যাঁ করো। ওয়ান 1001। এই ঠিক বলছো, ফ্যাক্টরি গুলো ঢুকিয়েছো? আমি তোমাকে দেখো দুটো টার্ম দিয়েছি, আমি তোমাকে দুটো টার্ম দিয়েছি। স্যার নিচেরটা এসএক্স। স্যার 1/2 একের চার মাইনাস একের চার। যা কারোরই ঠিক নয়। 1000 যেটা ও বললো সেটা হচ্ছে 3/4 ফ্যাক্টরটা বাদ দিয়ে তোমার প্রথম টার্মটার জন্য দুটো টার্ম আছে, দুটো টার্মের জন্য তোমাকে বের করতে হবে আলাদা করে।
স্যার 1/4 1/4 1 কোনটা বলছো তুমি? স্যার পুরোটা রোটা। পুরোটা কোথাও ভুল করছো, কি ভুল করছো বলো তো? প্রথমটা এগুলো আমরা এসএক্স তো একের চার এসএক্স হ্যাঁ প্লাস হ্যাঁ এসএক্স, হ্যাঁ এসএক্স। কোথায় ভুল করছো বলো তো? স্যার 1 আর বাকি তিনটা কম্পোনেন্ট একের চারই তো হচ্ছে। কি করে হচ্ছে? তোমাদের কি পরীক্ষা শুনে মাথা খারাপ হয়ে গেল নাকি? বলো এস জেড প্লাসটা কত কত পেয়েছো? 1001। হ্যাঁ হ্যাঁ, তারপরেরটা কত পেয়েছো? এসএক্স প্লাস 1111। এসএক্স প্লাস 1 কেন পাচ্ছ? একটা হাফ টার্ম থাকবে। একটা হাফ টার্ম থাকবে তো, হ্যাঁ। হ্যাঁ, তাহলে 111 বলছো কেন? বেশ, এবার এগুলো যোগ করলে কি তোমরা যা বলছিলে তার কোনোটার সঙ্গে মিলছে? কোনোটার সঙ্গে তো মিলছে না। আমি তো মানে বুঝতে পারলাম না। স্যার একের আট বাইরে থেকে 7 1 1 1 হবে কি? না, কিন্তু এখন তা মোটামুটি কাছাকাছি গিয়েছে। বাকিগুলো তো আগেগুলো, এইটা হচ্ছে রেজাল্ট, ঠিক আছে। হ্যাঁ স্যার, ওটা 1000। 1000, হ্যাঁ। বেশ, 1000 এই ফাইনাল রেজাল্ট, ওটা আমি লিখতে ভুল করেছিলাম। ফাইনাল রেজাল্টটা চেঞ্জ হয় না, ফাইনাল রেজাল্ট এইটাই থাকবে। এবার এনসাম্বল অ্যাভারেজ অফ এক্স এসএক্স এসওয়াই আর এসএড বল। এটা বের করো।
স্যার প্রথমটা h/2 1 7 1 এনসাম্বল অ্যাভারেজ তো নাম্বার, স্যার প্রথমটা 1/4। না এসএক্স ক্যালকুলেট করেছো তো? হ্যাঁ এসএক্স 8 হবে, হ্যাঁ হাফ হবে স্যার, হাফ। শুধু হাফ, শুধু হাফ বলছো? তোমরা যেটা ভুল করেছো আমার মনে হচ্ছে, যেটা যে 1/4 বললে সে এইটা ভুল করেছে আমার যেটা মনে হচ্ছে। স্যার 1/8 হয়েছে। হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ। এসএক্স সমান হচ্ছে গিয়ে তোমার হাফ সিগমা এক্স। বেশ, এসওয়াইটা 0 0 স্যার। এসজেড 3/8। 3/8। বেশ ঠিক আছে, তাহলে মোটামুটি সরগরম হয়েছে। এইবার এখানে একটা জিনিস দেখো, আমি এনসেম্বলটা তৈরি করেছিলাম, এখন তোমরা জানো হাউ টু রিড এনসেম্বলে কি কি আছে। স্পিন হাফ অ্যালং জেড ডিরেকশন 75% পপুলেশন, স্পিন এক্স অ্যালং এক্স ডিরেকশন 25% পপুলেশন, তাই তো? এবারে দেখো যে এনসেম্বল অ্যাভারেজ যখন করছো সেখানে কিন্তু তোমার কোনো এস ওয়াই নেই, ঠিক আছে? এনসেম্বল এস ওয়াই ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এইবারে তোমার তুমি যদি এস এক্সটাকে দেখো, এস এক্সে হচ্ছে গিয়ে 1/8, যেটা বেসিক্যালি তোমার 1/4, এখানে 1/4 ছিল, এখানে যে 1/4 ছিল সেই 1/4 সঙ্গে হাফের একটা মাল্টিপ্লিকেশন রয়েছে, কিন্তু আমি যেটা ফ্যাক্টরটা থেকেও ইম্পর্টেন্ট যে নন জিরো কন্ট্রিবিউশন। তোমাদের যেটা আগে বলা হয়েছে যে যদি আমি সিস্টেমে একটা এসএক্স আপ করে করি, প্রিপেয়ার করি, তাহলে যদি আমি ডিটেক্টরটাকে জেড প্লাস বা মাইনাসের দিকে করি তাহলে পাওয়ার কিছু একটা প্রবাবিলিটি আছে। কিন্তু আমি যখন এনসাম্বল অ্যাভারেজ করছি তখন কি হচ্ছে, তখন যেহেতু প্রবাবিলিটি 50, আপ ডিরেকশনে এস জেড পাওয়ার প্রবাবিলিটি 50, ডাউন ডিরেকশনে প্রবাবিলিটি পাওয়ার 50, মানে এইটা থেকে এসএক্স থেকে কি হয়ে গেল এসএক্স থেকে, ওকে? তার ফলে এস ওয়াইটা ক্যান্সেল করে, আর এস জেডটাকে আমি কখনোই এবং এস জেড থেকে আমি কখনোই ওটাকে এস ওয়াই এর আইগেনস্টেট হিসেবে বের করতে পারবো না, তাই তো? তাহলে দ্যার ইজ নো কন্ট্রিবিউশন ফ্রম এস জেড অলসো। এস এক্স কে ওয়াই হিসেবে বের করতে পারিনি, যদি করাও যেত তাহলে অ্যাভারেজ করলে ইকুয়াল প্রবাবিলিটি থাকতো, ওকে? মানে যদি করা যেত, কথাটা বলা ভুল, যেহেতু করা যায় না, মানে এইখানে এস জেড এর ক্ষেত্রে যেটা বলছি যে এস জেড এ অলরেডি 75% পপুলেশন আছে, তার সঙ্গে এসএক্স থেকে কোনো কন্ট্রিবিউশন যোগ বিয়োগ হচ্ছে কি না, হচ্ছে না। তার কারণ 50% আপ হিসেবে থাকবে, 50% ডাউন হিসেবে থাকবে। when I average it out তখন নেট কন্ট্রিবিউশন will be equal to 0, ওকে? তাহলে তুমি দেখতে পাচ্ছ যে 3/4 আর 1/4 যে পপুলেশন সেটাই থাকছে, শুধু স্পিনের এসএক্স কে যখন আমি হাফ করে প্রকাশ করছি তার একটা ফ্যাক্টর দুটো দিয়ে মাল্টিপ্লাইড হয়েছে, ওকে? আগের দিন আমি যেটা করেছিলাম তার আগে আমাকে আরেকটা জিনিস বলো, যে আরেকটা আমি তোমাকে একটা স্টেট দিচ্ছি, সেই স্টেটটাকে তুমি বলো যে মানে কি ফর্মে থাকবে। রো ইজ ইকুয়াল টু কাই প্লাসের এক্সপ্রেশন হাতের কাছে আছে? কাই প্লাসের এক্সপ্রেশন হাতের কাছে আছে? কাই প্লাস কি সেটা মনে পড়েছে? হ্যালো হ্যালো, কেটে গেল নাকি রে? না স্যার, না। না স্যার, একটু বলে দিন। কাই প্লাস মানে স্পিনটাকে যে কোনো ডিরেকশন নিয়ে যখন কোয়ান্টাইজেশন করছে, ওকে? স্পিনটাকে যে কোনো ডিরেকশনে নিচ্ছি, ওকে, ইউনিট ভেক্টর এন এর ডিরেকশনে, তাহলে যে স্টেটটা হয় আপ ডিরেকশন, ইউনিট এন এর ডিরেকশনে যে স্টেটটা হয় সেটাকে কাই প্লাস বলছি, আর উল্টো দিকে যে স্টেটটা হয় মানে মাইনাস ইউনিট ভেক্টর এন এর ডিরেকশনে যে স্টেটটা হয় সেটাকে কাই মাইনাস বলছি, ওকে? তো
তো এখানে আমি বলছি যে তাহলে এই কাই প্লাসের রেসপেক্টে আমি যদি ডেনসিটি ম্যাট্রিক্স লিখি তাহলে সেটা কি ফর্ম। ওকে, বেশ, এটা করে দেখবে এটা এই ফর্মে আসবে। ওকে, যেখানে ইউনিট ভেক্টরটা আগেই আমি তোমাদের লিখে দিয়েছি। ইউনিট ভেক্টরটা কি লিখেছি মনে আছে কারো? স্ফেরিক্যাল ডিকম্পোজিশন মনে আছে কারো? হ্যাঁ বলো। স্যার cos phi sin theta সাইন থিটা সাইন sin ফাই আর theta কস থিটা। cos theta, এটা হচ্ছে ইউনিট ভেক্টর। কম্পোনেন্ট গুলো ব্র্যাকেটের মধ্যে সেপারেট আউট আছে। ঠিক আছে, এই রোটা ক্যালকুলেট করলে একটা ম্যাট্রিক্স পাবে। সেই ম্যাট্রিক্সটাকে তুমি দেখতে পাবে, তুমি এরকম ভাবে লিখতে পারছো। এটা আমরা আগে করেছি অন্য ফর্মে, ইন ডিসগাইজ। ওকে, এটা করে দেখবে। এবং এখানে কি দেখতে পাচ্ছ? এখানে যদি দেখতে পাচ্ছ যে এ ট্রেস অফ রো, এই যে রোটা লিখেছি, ট্রেস অফ রো কত, সেটা তোমার এই টার্মটা থেকে তুমি করতে পারবে। ট্রেস অফ রো কত এখানে বলো? 1 স্যার। ট্রেস অফ রো হচ্ছে 1। ট্রেস অফ রো স্কোয়ার কত? তার মানে ট্রেস অফ হাফ আই প্লাস হাফ এন ডট সিগমা ইন্টু হাফ আই প্লাস হাফ এন ডট সিগমা। ওকে, বেশ, সমান ট্রেস অফ, গুণটা করলে 1/4 আই, ওকে, প্লাস 1/4 ইন্টু 2 ইন্টু এন ডট সিগমা প্লাস এন ডট সিগমার হোল স্কোয়ার 1/4। ওকে, এই এন ডট সিগমার হোল স্কোয়ার সমান কত? এন ডট সিগমার হোল স্কোয়ার কত? কত? হ্যালো, আছো বন্ধুগণ? হ্যাঁ স্যার আছি। হ্যাঁ স্যার আছি। এন ডট সিগমা স্কোয়ার সমান কত? স্যার 1 হবে? 1 নয়, আইডেন্টিটি ম্যাট্রিক্স। আইডেন্টিটি হ্যাঁ। ম্যাট্রিক্স কেন বললে? স্যার ওই একটা ম্যাট্রিক্স আগে ওরকম একটা হ্যামিল্টনিয়ান বেরিয়েছিল, সেখান থেকে প্রোডাক্ট করে দেখলাম। দেখলে না, তোমার কোনো রেজাল্ট মনে পড়ছে সেখান থেকে তুমি করলে? না না স্যার, আপনি সেই ওই জিওমেট্রিক ফেজে একটা হ্যামিল্টনিয়ান দিয়েছিলেন, তার এরকম এসেছিল এন ডট সিগমা, সেই ম্যাট্রিক্সটা দেখলাম। তুমি সরাসরি এটা করতে পারো। একটা ফর্মুলা আছে, দেখবে হোমওয়ার্কে করতেও দেওয়া আছে, তোমরা আগে করেওছো নিশ্চয়ই। খুব সুন্দর ফর্মুলা, কাজে লাগে। এন ডট এই সরি আমি ভুল লিখছি। সিগমা ডট এ ইন্টু সিগমা ডট বি, এটা সমান কত? ফর্মুলাটা করেছো আগে? হ্যাঁ স্যার। কত? স্যার ফার্স্ট টার্মটা মনে আছে, আইডেন্টিটি ইনটু এ ডট বি হয়। আইডেন্টিটি ইনটু এ ডট বি। বেশ, তারপরের টার্মটা? তারপরে স্যার একটা ওই এ ক্রস বি থাকে আর কিছু একটা গুণ থাকে। হ্যাঁ ঠিক আছে, এটা জেনারেল আইডেন্টিটি, দেখবে হোমওয়ার্কে করতে দেওয়া আছে, সোজা করবে, এটা কাজে লাগে ফিজিক্স স্টুডেন্টদের। এবার এইখানে আমি যখন অ্যাপ্লাই করছি তখন আমার হচ্ছে গিয়ে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সিগমা। ওকে, এই যে তাহলে এ ডট বি সমান
a ডট বি সমান n ডট n, a ডট বি সমান হচ্ছে n ডট n, ওকে, I n ডট a ক্রস b সমান সিগমা, দাঁড়া কোথাও ভুল করলাম, এইখানে ভুলটা করেছে, এইটা এইটা ঠিক আছে। তাহলে a ডট বি সমান n ডট n আর I সিগমা ডট I সিগমা ডট ইটা ক্রস ইটা, ঠিক আছে। তার মানে ইটা ডট ইটা আইডেন্টিটি ম্যাট্রিক্স, ইউনিটি ভেক্টর, আর এখানে এটা আমরা কিছু লিখিনি, মানে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আছে, তার মানে এটা হলো গিয়ে তোমার I প্লাস একটা ভেক্টরের সঙ্গে তার নিজস্ব যদি আমি নিই, ভেক্টরের ক্রস প্রোডাক্ট নিই, সেটা হয় 0, ওকে। তাহলে এটা হচ্ছে গিয়ে I সমান 0। ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। বাকিরা কথা বলছে না। তাহলে ট্রেস অফ রো স্কোয়ার সমান হলো ট্রেস অফ 1/4 I, 1/4 I না, দুটো 1/4 I আছে, তার মানে হাফ I প্লাস হাফ n ডট সিগমা। বেশ, ট্রেস অফ a প্লাস বি সমান হচ্ছে ট্রেস অফ a প্লাস ট্রেস অফ b। তাহলে প্রথম টার্মটা থেকে কি এলো? প্রথম টার্মটা থেকে এলো গিয়ে তোমার 1, দ্বিতীয় টার্মটা থেকে কি এলো? দ্বিতীয় টার্মটা থেকে কি আসবে? 0 আসবে। কেন বললে? স্যার সিগমাটার তো হচ্ছে ট্রেসটা 0। কার ট্রেস 0? সিগমা। হ্যাঁ, প্রত্যেকটা সিগমা ট্রেস 0, তার মানে হচ্ছে গিয়ে 1। তাহলে আমি যে রো যেটা তৈরি করেছি, এটা কি পিওর এনসাম্বল না মিক্সড এনসাম্বল? পিওর। বেশ, তো রো ইজ এ পিওর এনসাম্বল, ঠিক আছে। একইভাবে ধরো আমি রো 1 বললাম, একইভাবে তুমি যদি কাই মাইনাস করো, তাহলে দ্যাটস এ পিওর এনসাম্বল। বেশ, এইবার আমাকে বলো, এটা কিন্তু বাড়িতে চেক করবে, এটা খুব সোজা। কোথায় বললাম? এই যে এটা বাড়িতে করবে, এটা জাস্ট ম্যাট্রিক্স ফর্মে লিখলে আর আউটার প্রোডাক্টটা করলেই উত্তরটা আসবে। বেশ, এরপরে আমি যেটা করছি, দেখো খুব ইন্টারেস্টিং, যে আমি একটা স্টেট লিখছি যে রো টিল্ডে সমান সাইন থিটা ডি থিটা, সাইন থিটা ডি থিটা ডি ফাই রো থিটা ফাই, ঠিক আছে। এইখানে যে আমি যে এই যে রো থিটা ফাই বলতে আমি, তুমি যে আইদার রো 1 কে বোঝাচ্ছি বা রো 2 কে বোঝাচ্ছি, হ্যাঁ, যেটা হচ্ছে কি তোমার পিওর এনসাম্বল, ওকে। এবারে দেখো রো 1 আর রো 2, রো 1 আমি এখানে আর্গুমেন্ট গুলো লিখিনি, কিন্তু তুমি দেখো যে রোটাকে আমি যখন লিখছি হাফ I n ডট সিগমা, যেখানে ইউনিট ভেক্টর n গুলো কিসের না cos থিটা cos ফাই sin থিটা sin ফাই cos থিটা। তার মানে বেসিক্যালি আমি এটাকে লিখতে পারি, আমি লিখিনি, কিন্তু যে রো ইজ এ ফাংশন অফ থিটা এন্ড ফাই, ওকে। তোমরা এক্সপ্লিসিট এক্সপ্রেশন থেকেই দেখতে পাচ্ছ। সো রো ইজ এ ফাংশন অফ থিটা এন্ড ফাই পোলার অ্যাঙ্গেলস, ওকে।
বেশ, এবার আমি এখানে রো টিলটা ডিফাইন করেছি রো থিটা ফাই দিয়ে, যেখানে রো থিটা ফাই কুড বি আইদার রো 1 or রো 2। ওকে, এইটা বলো তো, এটা মিক্সড স্টেট না মিক্সড এনসাম্বল না পিওর এনসাম্বল? আচ্ছা দাঁড়াও, এখানে আমি আরেকটা জিনিস দিই, এইটা 1/4 পাই সাইন থিটা ডি ফাই রো থিটা ফাই, এটা মিক্সড স্টেট না তোমার পিওর স্টেট, বা মিক্সড এনসাম্বল বা পিওর এনসাম্বল? পিওর হবে না? কেন যুক্তি বলতে হবে? কেন যুক্তি বলতে হবে তোমাকে? আইদার তো রো 1 অথবা রো 2, দুটো তো একসাথে না। কোনটা? হ্যাঁ, রো 1 অথবা রো 2। হ্যাঁ, তো স্যার রো 1 বা রো 2 নিজেরা এক একটা তো স্যার পিওর স্টেট, হ্যাঁ, মানে পিওর এনসেম্বল স্যার, যে জন্য। কিন্তু যে ফ্যাক্টর দিয়ে গুণ করা রয়েছে সাইন থিটা ডি ফাই। স্যার সাইন থিটা ডি ফাই ওটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল হবে, আর সলিড অ্যাঙ্গেল একটা টোটাল ইন্টিগ্রাল করলে 4 পাই বেরিয়ে আসবে। হ্যাঁ, তার মানে স্ফেরিক্যাল, তাহলে ওটা এক হয়ে যাচ্ছে, তার সঙ্গে রো 1 অথবা রো 2 গুণ দাও। তার মানে যে তুমি, আমি ওইটাই এক্সপেক্ট করছিলাম যে এবার ধরো আমি যদি ইন্টিগ্রেশন দিই, ঠিক আছে, ইন্টিগ্রেশনটা দিলে আমি যদি আইডেন্টিফাই করি ডাব্লু থিটা ফাই সমান 1/4 পাই সাইন থিটা ডি ফাই, যেটা প্রীতম বললো। এবার দেখো, আমরা যখন এমনি ডিসক্রিট ইন্ডেক্স নিয়ে কাজ করছিলাম তখন আমাদের ডেফিনেশন কি ছিল? তখন আমাদের ডেফিনেশন ছিল রো ইজ ইকুয়াল টু ওমেগা আই আলফা আই, তাই তো, সাম অফ আর। এইখানে এই যে ডাব্লিউ আই ডিসক্রিট ইন্ডেক্স ছিল, তার কারণ স্টেট গুলো ওয়াজ লেবেল বাই ডিসক্রিট ইন্ডেক্স আই। এখন আমাদের ডেন্সিটি ম্যাট্রিক্স ইজ ক্যারেক্টারাইজড বাই পোলার অ্যাঙ্গেলস থিটা এন্ড ফাই হুইচ আর কন্টিনিউয়াস ভেরিয়েবলস। তাহলে এই ওমেগা আইটা আমরা সাবস্টিটিউট করছি ওমেগা থিটা ফাই দিয়ে। ওকে, এবং দেখো তুমি, তোমার এই ক্ষেত্রে তোমার কন্ডিশন ছিল যে ওমেগা আই ইজ ইকুয়াল টু 1। তুমি এইটা দেখো, ওমেগা থিটা ফাই, আচ্ছা দাও, আমি ওমেগাটা ডিফাইন করতে ভুল করেছি। ওমেগাটা হচ্ছে গিয়ে তোমার 1/4 পাই আচ্ছা, মানে পুরোটাকেই আমি ইন্টিগ্রেশন একবার, এইটা সমান কত বলো? 1 হবে। বেশ, তাহলে তুমি দেখতে পাচ্ছ আমার যে এই দুটোকে যে আইডেন্টিফিকেশন আমি ঠিক করেছি, তাই তো? তার ফলে আমি এই যে রো টিল্ডে যেটা ডিফাইন করেছি এখানে উইথ ইন্টিগ্রেশন, এই রো টিল্ডেটা কি তাহলে? এই রো টিল্ডেটা হচ্ছে মিক্সড এনসাম্বল, ঠিক আছে, বিকজ অফ দিস ওয়েট ফ্যাক্টরস। তুমি থিটা আর ফাই এবং 1/4 পাই দেওয়ার উদ্দেশ্যটাই সেটা, প্রবাবিলিটি আমরা যেভাবে ডিফাইন করি, যে আমার পুরো অ্যাক্সেসিবল যে ভলিউম সেটা সলিড অ্যাঙ্গেলের টার্মস যদি আমি চিন্তা করি সেটা 4 পাই, এবং তার মধ্যে সাইন থিটা ডি ফাই যে কোনো একটা প্যাচ সারফেসের উপর নিচ্ছি, নিয়ে ক্যালকুলেট করছি। ওকে, তার ফলে only যখন রো থিটা ফাই আছে উইদাউট দিস ফ্যাক্টর সাইন থিটা ডি ফাই ডিভাইডেড বাই 4 পাই and the integration, then that's a pure ensemble, either rho 1 or rho 2. But if I take rho 1 or rho 2 and then take this measure sin theta d phi by 4 pi, then this is not a pure ensemble. এবার এর থেকে আরো জেনারেলাইজ ফর্ম আছে, তুমি যেটা করতে পারো, তুমি বলতে পারো যে ঠিক আছে, আমি এই 1/4 পাই এর ফ্যাক্টরটাকে ধরে পাল্টে দিলাম, করে আমি এখানে রো 1 থিটা ফাই প্লাস রো 2 থিটা ফাই করলাম। ওকে, বা রো 1 থিটা ফাই সাম ফাংশন অফ থিটা ফাই প্লাস রো 2 থিটা ফাই সাম মাল্টিপ্লাইড বাই সাম ফাংশন অফ থিটা ফাই প্লাস, এবং ওটা ওভারঅল ফ্যাক্টরটা সাইন থিটা ডি ফাই এর সঙ্গে আমি এমন ভাবে গুণ করলাম যাতে এটা সাম অফ ওমেগা ইজ ইকুয়াল টু 1 এর সমতুল্য হয়। ওকে,
যে ফিলিংটা আমি দিতে চাইছি যে যখন ইউ আর কোয়ান্টাইজিং দ্য অ্যাক্সিস ইন এ পার্টিকুলার ডিরেকশন ইটা, তার করসপন্ডিং যে দুটো স্টেট হয় আইদার আপ along that direction মানে parallel to that direction and anti-parallel that direction. When you're taking those two states, they are pure ensemble. But when you are multiplying with these factors like omega theta phi, then those states are not pure ensemble or mixed ensemble. Okay, so this is number one. Number two, আগের দিন যেটা কি করেছিলাম, রোটাকে কি লিখেছিলাম বলো বলো, কারোর মনে আছে? হাফ আই মানে স্পিন হাফ পার্টিকেলের জন্য হাফ আই প্লাস কি করেছিলাম, কারোর মনে নেই? ensemble হ্যাঁ বলো, এনসেম্বল Cos of rho sigma sigma. এর সঙ্গে কি ছিল, ডট প্রোডাক্টটা কি ছিল? sigma i সিগমা এ, sigma i হ্যাঁ ঠিক আছে। বেশ, এই ফর্মে একই জিনিস ভেক্টর ইটা দিয়ে যেটা লিখেছিলাম এই যে এইটা আর এইটা একই জিনিস। কি করে দেখবো দেখো, মানে এটা আমি জাস্ট দেখাই তোমাকে। ট্রেস অফ রো সমান কত এটার জন্য, এই যে রোটা লিখেছি এর জন্য ট্রেস অফ রো কত? 1 হবে। 1, তার কারণ এই টার্মটা থেকে কোনো কন্ট্রিবিউশন আসবে না। সিগমা 1 সিগমা 2 সিগমা 3 ট্রেস 0, আই এর সিগমা ট্রেস হচ্ছে গিয়ে 2/2 1। বেশ, ট্রেস অফ রো স্কয়ার কত? ট্রেস অফ রো স্কয়ার কত? অলরেডি করে দিয়েছি, অন্য ল্যাঙ্গুয়েজে করেছি কিন্তু করে দিয়েছি তোমাকে। যেটা বের করতে ট্রেস অফ রো করতে গেলে কি করতে হবে, কম্প্যাক্ট ফর্মে যদি করো হাফ আই এস ডট সিগমা, তাই তো, ইন্টু হাফ আই এস ডট সিগমা। ওকে, এটা রো স্কোয়ার হলো। এবারে এটা আমি ট্রেস নেব বাইরে থেকে, ইজ ইকুয়াল টু ট্রেস, তাই তো। তার মানে ট্রেস অফ রো স্কোয়ার সমান ট্রেস অফ, আবার আগের মতনই 1/4 আই, ওকে, প্লাস এস ডট সিগমা, হাফ আই ইন্টু এস ডট সিগমা প্লাস হাফ আই ইন্টু এস ডট সিগমা। দুটো টার্ম আছে, 2 দিয়ে গুণ করলে আই ইন্টু এস ডট সিগমা, আই দিয়ে গুণ করা মানে একই জিনিস বলে লিখলাম। এবার এইটা আমি তোমাকে ফর্মুলা বলে দিয়েছি, এইটা বলো কত হবে? এস ডট সিগমা হোল স্কোয়ার, এটাকে সিম্পলিফাই করলে কত হবে বলো আমাকে, সেটাই রেজাল্ট। বেশ, এবার ট্রেস অফ না 1 আসবে না, ট্রেস অফ এ প্লাস বি প্লাস সি, যেহেতু তোমার ট্রেস অফ এ প্লাস ট্রেস অফ বি করে লিখতে পারি, তাহলে প্রথম টার্মটা ট্রেসটা কত হলো? এই যে এখানে যেটা লিখেছে প্রথম টার্মটা ট্রেসটা কত হলো? হাফ। দ্বিতীয় টার্মের ট্রেস 0। তৃতীয় টার্মে তোমাকে সিম্পলিফাই করতে হবে, সিম্পলিফাই করে ট্রেস বের করতে হবে। বলো কিভাবে? আমি ফর্মুলা কিন্তু লিখে দিয়েছি আগেই। বলো করছো না কি করছো না? স্যার ওখান থেকে ট্রেসটা তো মনে হচ্ছে 1 আসবে।
মানে অ্যাকচুয়ালি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাচ্ছে তো এস ডট এস হয়ে যাচ্ছে। এস ডট এস আসছে, তাই তো? বেশ, এস ডট এস আসছে, তার সেটা তার মানে কত আসছে তোমার? এস ডট এস আসছে মানে কত? এস ডট এস নিলে তার টেস্টটা তো স্যার ওয়ানই হবে। হ্যাঁ 2 হবে 2। তুমি আগে বেশ ট্রেসটা পড়ে নিচ্ছি, আগে তুমি সিম্পলিফাই করে কি পেয়েছো বলো, সিম্পলিফাই করে কি পেয়েছো বলো, তারপর ট্রেস নিচ্ছি। এস ডট এস, তাই তো নাকি কি বলছো? হ্যাঁ ট্রেস অফ আই মানে 2 বললে এস ডট এসটা তো ম্যাট্রিক্স নয়, তারপরে বেশ 2 আর এটা কি বলছো, এইটার হোল স্কোয়ার নাকি এটা বলছো? এটা কি বলছো বলো, এই পার্টটা কি বলছো? স্যার 2 তো আসবে না, শুধু মানে এস ডট এস আসবে। ওই যে ওটা পুরো সিম্পলিফাই করলে ট্রেস অফ এস ডট এস আসবে। হ্যাঁ রে বাবা, ওইটাকেই তো আমি ঘুরিয়ে লিখলাম, আমি তো ওইটাকেই অন্যভাবে হ্যাঁ লিখলাম। হ্যাঁ ঠিক আছে, এবার ঠিক আছে। বেশ ঠিক আছে, কারণ এই যে এস যেটা বলছি এনসাম্বল অ্যাভারেজ, দিস আর নাম্বারস, তাই তো? ইজ আর ম্যাট্রিক্স। এবার তারপরে তুমি ভেক্টর নোটেশনে ডট করেও লিখতে পারো, বা তুমি চাইলে আমি যেটা স্কোয়ার করে লিখেছিলাম। বেশ, এবার ট্রেস অফ রো স্কোয়ারের উপরে একটা কন্ডিশন আছে। ট্রেস অফ রো স্কোয়ারের উপরে কি কন্ডিশন আছে বলো? ডেনসিটি ম্যাট্রিক্স হতে গেলে ট্রেস অফ এস, হ্যাঁ কি হতে হবে? ট্রেস অফ রো স্কোয়ারের উপরে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? লেস ইকুয়াল টু 1 হবে। বেশ লেস অর ইকুয়াল টু 1 হতে হবে, 1 এর থেকে। বেশ, এইটা যদি, তাহলে আমি এইটার উপরে কি কন্ডিশন পাচ্ছি? তাহলে ওই যে ইকুয়েশন আমি পেয়েছি, ওই ইকুয়েশনে আমি জানি আমাকে এইটা হতে হবে, তাহলে আমি এইটাতে কি কন্ডিশন পাচ্ছি? ট্রেস অফ এই সরি এস ডট এস এর সম্বন্ধে কি কন্ডিশন পাচ্ছি? লেস অর ইকুয়াল টু 1/4। বেশ, লেস আর ইকুয়াল টু 1/4। বাকিরা এগ্রি করছো? প্রীতম যেটা বললো স্যার বাকিরা এগ্রি? হ্যাঁ স্যার এই এস ডট এস এর আগে 2 আসাটা ঠিক পরিষ্কার হয়নি। এই যে এস ডট সিগমার হোল স্কোয়ার, এইটা তো একটা ম্যাট্রিক্সের, তুমি হোল স্কোয়ার করছো তো, এস ডট সিগমা তো একটা ম্যাট্রিক্স তো, এস ডট সিগমা একটা হ্যাঁ ম্যাট্রিক্স তো, হ্যাঁ তার স্কোয়ার করলে যেটা আসে আইডেন্টিটি ম্যাট্রিক্স আসে, মাল্টিপ্লাইড বাই দিস ফ্যাক্টর। দিস ইজ নট এ ম্যাট্রিক্স, আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাইড বাই দিস ফ্যাক্টর। তাহলে এই কমন ফ্যাক্টরটা তুমি বাইরে আনতে পারো, আর ট্রেস অফ আই করলে 2 হয়, সেই 2টা লিখেছি ওখানে। ঠিক আছে। বেশ, এবার প্রীতম যেটা বলেছে যে এস ডট এস সমান লেস দ্যান ইকুয়াল টু 1/4, আমি বলছি ঠিক বলেছে। বাকিরা কি মানে কেন বলেছে এটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার বোঝাচ্ছে। বেশ, এইবার দেখো একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, স্পিকট্রনিক্স, অপটিক্স প্লাস তোমার কোয়ান্টাম এন্টাঙ্গেলমেন্ট, এই কনটেক্সটে একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। তার মানে যে এনসাম্বল অ্যাভারেজ গুলোর উপরে আমি একটা কন্ডিশন বসাচ্ছি, তাই তো? এবং এখানে আমি কোনো স্পেসিফিক ডেনসিটি ম্যাট্রিক্স কিন্তু আমি ধরিনি। স্পেসিফিক ডেনসিটি ম্যাট্রিক্স না ধরে আমি জানি যে আমার স্পিনার পার্টিকেল নেই, তাহলে তার হিলবার্ট স্পেসের ডাইমেনশন 2x2, তাহলে ডেনসিটি ম্যাট্রিক্স গুলো 2x2 হবে। তার একটা জেনারেল ফর্ম আমি বের করেছিলাম কি হতে পারে, এবং সেখান থেকে আমি ডেনসিটি ম্যাট্রিক্স যে প্রপার্টি, সেই প্রপার্টি ব্যবহার করে আমি বলছি যে এনসাম্বল অ্যাভারেজ এস ডট এস শুড বি লেস দ্যান ইকুয়াল টু 1/4। এটা তুমি খুলে লেখো, অনেকে যদি এটা বুঝতে অসুবিধা হয় আমি একটু খুলেও লিখে দিই এটাকে, যে এইটার মানে হচ্ছে তোমার স্পিনের 3টে কম্পোনেন্ট আছে, তাই তো? তার মানে এইটার মানে হচ্ছে যে ensemble average square should be less than
1/4। বেশ, এইবারে আমি বলি যে দুটো পসিবিলিটি, s ডট s সমান 1/4 পসিবিলিটি নাম্বার 1, পসিবিলিটি নাম্বার 2 লেস দেন। ওখানে যে লেস দেন ইকুয়াল টু ছিল সেটা দুটো ভাগে ভাগ করলাম, যখন সমান হয় তখন কি হয় আর যখন লেস দেন হয় তখন কি হয়। ওকে, এইটার একটা নাম আছে, নামটা হচ্ছে গিয়ে এইটাকে বলে ব্লক স্ফিয়ার, আর এইটাকে বলে ব্লক বল। কেন ব্লক স্ফিয়ার বলছে বুঝতেই পারছো যে এটা একটা ইকুয়েশন অফ স্ফিয়ার, s ডট s ইকুয়াল টু 1/4 ইজ ইকুয়েশন অফ স্ফিয়ার উইথ রেডিয়াস হাফ, তাই তো। আর ব্লক বল কেন বলছে না, ব্লক স্ফিয়ার যখন বলছি তখন স্টেট গুলো অন দ্য সারফেস, ব্লক স্ফিয়ারের সারফেসে বিলং করছে। ওকে, অন দ্য আদার হ্যান্ড যখন লেস দেন ইকুয়াল টু 1/4 তখন ইন্টেরিয়র অফ দ্য বল এক্সক্লুডিং দ্য সারফেস সেখানে স্টেট গুলো বিলং করছে। ওকে, তো সেই জন্য এটাকে বলা হয় ব্লক বল, এবং এটা খুব ওয়েল নোন একটা তোমার নোমেনক্লেচার টু ডিস্টিংগুইশ ডিফারেন্ট কাইন্ডস অফ ডেন্সিটি মেট্রিসিস এন্ড করেসপন্ডিং ডেভেলপমেন্ট। ওকে, তাহলে ক্লিয়ার হয়েছে যে তোমার যখন যে ইউনিটস, এখানে আমার যেহেতু স্পিন হাফ নিয়েছি বলে 1/4 রয়েছে, কিন্তু তুমি যদি এটাকে 1/4 ফ্যাক্টরটাকে কমন নাও নিয়ে ধরো সিগমা ট্রান্স রেজাল্টটাকে এক্সপ্রেস করো, তখন তুমি সেটাকে একটা 1 পাবে। তো বেসিক্যালি ব্লক স্ফিয়ার হচ্ছে তোমার স্ফিয়ার অফ রেডিয়াস r, এবং এটা কখন সম্ভব, ব্লক স্ফিয়ারে কখন পাওয়া যাবে, যখনই ডেনসিটি ম্যাট্রিক্সটা পিওর মানে পিওর এনসেম্বলের ডেনসিটি ম্যাট্রিক্স হবে তখনই ব্লক স্ফিয়ার পাবে, কারণ এই যে ইনইকুয়ালিটি সেই ইনইকুয়ালিটি তখন স্যাটিসফাই করবে, স্যাচুরেট করবে। ওকে, ইনইকুয়ালিটি স্যাচুরেট করবে কখন না, যখন তোমার পিওর এনসেম্বল। অন দ্য আদার হ্যান্ড যখন মিক্সড এনসেম্বল তখন দে রিসাইড অন দ্য ব্লক বল, এবং তোমার এটা মিক্স এনসেম্বল করসপন্ড করে, কারণ সেটা করসপন্ড করে ট্রেস অফ রো স্কয়ার লেস দেন 1। trace of rho square less than 1 corresponds to mixed ensemble, and trace of rho square less than 1 corresponds to this one. Okay, that s dot s ensemble average s dot s is less than 1/4. তারপরে block ball corresponds to mixed ensemble, on the other hand block sphere corresponds to pure ensemble. বলো, কোনো যদি প্রশ্ন থাকে বলো। বলো, কোনো প্রশ্ন আছে? স্যার মিক্সড আর পিওরটা কেন বললেন আবার বলুন। তুমি জানো যে মিক্সড এনসেম্বল আর পিওর এনসেম্বল আমি ডিফাইন করি কিভাবে, এই রিলেশনটা দিয়ে ডিফাইন করি, ট্রেস অফ রো স্কয়ার লেস দ্যান ইকুয়াল টু 1, তাই তো? হ্যাঁ স্যার। পিওর এনসেম্বল, দাঁড়াও এখানে অনেক এইবারে এই যে রিলেশনটা, এইটা কার, এটা কখন পাচ্ছ, s ডট s ইজ ইকুয়াল টু 1/4 কখন পাচ্ছ, এটা কখন পাচ্ছ প্রীতম? যখন 1 হচ্ছে ট্রেস অফ রো স্কয়ার।
সেই জন্যই বলছি যে ব্লক স্ফিয়ার করসপন্ডস টু পিওর স্টেট। অন দ্য আদার হ্যান্ড এইটা কখন পাচ্ছ, ব্লক বলটা কখন পাচ্ছ, যখন তোমার ট্রেস অফ রো স্কোয়ার লেস দেন 1, সেই রিলেশন থেকে তুমি এই রিলেশনটা পাচ্ছ এস ডট এস লেস দেন একের চার, সেজন্য ব্লক বল করসপন্ডস টু মিক্সড এনসেম্বল। ক্লিয়ার? হ্যাঁ। বেশ, এরপর কিছু জিনিস আমি এখানে ডিসকাশন করবো না, হোমওয়ার্কে দেখবে যে ডেনসিটি ম্যাট্রিক্স এর টাইম ইভ্যালুয়েশন বা এরকম ধরনের কিছু প্রশ্ন আমি দিয়েছি। হ্যাঁ, সেই প্রশ্নগুলো খুব সোজা, বাড়িতে চেষ্টা করবে, না হলে আমি যখন ইয়ে করব কি বলে টিউটোরিয়াল করবো এটার জন্য, তখন এইটা আমি করাবো। যেমন ধরো একটা রিলেশন করতে দেওয়া আছে যে ডেল রো, আমি জাস্ট একটা হিন্ট দিচ্ছি তাহলে বুঝতে পারবে যে, যেমন ধরো একটা ইকুয়েশন তোমার ডেনসিটি ম্যাট্রিক্স তোমার শোরিঙ্গার পিকচারে যে রিলেশন স্যাটিসফাই করে সেটা হচ্ছে, আমি কালিটাকে চেঞ্জ করি, শোরিঙ্গার পিকচারে, এটা তো জানো, এটা আমরাও ডিসকাশন করেছি, তিনটে পিকচার আছে, শোরিঙ্গার, হাইজেনবার্গ এন্ড মিক্সড ইন্টারাকশন পিকচার। ওকে, তো শোরিঙ্গার পিকচারে একটা যেমন তোমাদের হোমওয়ার্কে করতে দেওয়া আছে, দেখবে del rho del t, মানে how the density matrix evolves with time, I h bar h rho। ওকে, বেশ, এইখানে হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশনটা কিরকম বলো তো, কোন একটা অপারেটরের জন্য বলো। ডেল এ ডেল টি সমান আই এইচ বার এ এইচ এর কমিউটেশন। বেশ, এ কমিউটেটর এইচ, তাই তো? হ্যাঁ স্যার। এইখানে কিন্তু উল্টো আছে, সেটা আমি তোমাকে এটা হাইলাইট করার জন্য বললাম যে ডেনসিটি ম্যাট্রিক্স এর শোরিঙ্গার পিকচার ইভ্যালুয়েশন, সেটা কিন্তু তোমরা ডোন্ট গেট কনফিউজড উইথ দ্য হাইজেনবার্গ ইকুয়েশন অফ মোশন। ওকে, বেশ, এটা কিভাবে ডিরাইভ করব, কারো কোনো আইডিয়া আছে? কারো কোনো আইডিয়া আছে? আমি এইটা লিখব, আই এইচ বার ডেল সাই ডেল টি ইজ ইকুয়াল টু এইচ সাই। ওকে, আর এইটা যে করসপন্ডিং তোমার এইচটা হার্মিশিয়ান নিয়েছি আমরা, তাহলে এইচ। ওকে, বেশ, এখান থেকে এবার হিন্ট, এবার কেউ করতে পারবে? এবারে কোন আইডিয়া? এবারে কোন আইডিয়া? হ্যাঁ বলো। ওই যে সাই কেট দিয়ে গুণ করব প্রথমটাকে, আর দ্বিতীয়টাকে সাই ব্রা দিয়ে গুণ। না না, প্রথমটাকে সাই কেট দিয়ে গুণ করবে না, সাই কেট দিয়ে গুণ করলে হবে না। প্রথমটাকে সাই কেট দিয়ে গুণ করবে না সাই ব্রা দিয়ে গুণ করবে? ও সরি স্যার, ভুল হয়ে গেছে, ব্রা দিয়ে। তাহলে 1 আমি ডান দিকে লিখছি, মানে ডান দিক তোমার মানে 1 ইনটু ডান দিকে লিখছি, মানে হচ্ছে কি ডান দিক থেকে গুণ মাইনাস, ঠিক আছে। দ্বিতীয়টা ইকুয়েশন নাম্বারের বাঁ দিকে লিখলাম, মানে বাঁ দিক থেকে গুণ। এইটা যদি করি তাহলে দেখো আমি কি পাবো, তাহলে আমি পাবো আই এইচ বার, ওকে, আই এইচ বার ডেল সাই ডেল টি ইন্টু সাই কেট মাইনাস, কি পাবো বলো, মাইনাস একটা এখানে আছে, এইখানে একটা মাইনাস আছে, তার মানে প্লাস আই এইচ বার, ওকে, সাই ডেল টি
আর রাইট হ্যান্ড সাইডে কি পাবো? রাইট হ্যান্ড সাইডে পাবো এইচ সাই মাইনাস সাই এইচ। ওকে ওকে ইয়েস স্যার। বেশ, তাহলে এই দুটোকে করে এই দুটোকে কম্বাইন করে এই দুটোকে এখানে এটা কোথেকে একটা বি চলে এসছে, এটাকে জাস্ট উড়িয়ে দাও। ওকে, না দুটোকে কম্বাইন করে আমি এটা পাচ্ছি যে ইকুয়েশনটা আমার আছে ডেল রো ডেল টি 1/IH বার H রো। ওকে, এই ইকুয়েশনটার একটা নাম আছে ভন নয়মান। ওই যে ভন নয়মানের জন্য সেলফ অ্যাডজেন্ট ইকুয়েশনে পড়েছিলাম তার, এটাকে বলে ভন নয়মান ইকুয়েশন। ওকে, এইটা আমি পড়ালাম এই কারণে, এটা অনেক জায়গাতে এখন কন্টেম্পোরারি রিসার্চে নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্স, আমি আগেও বলেছি আবার রিপিট করছি, খুব পপুলার। এবং নন ইকুইলিব্রিয়াম থার্মোডাইনামিক্সের যেটা সব থেকে সুবিধা, মানে থিওরিটা যে এখন হলো তা নয়, থিওরিটা এখন খুব র্যাপিডলি ডেভেলপ করছে। তার কারণ হচ্ছে যে এক্সপেরিমেন্টাল যে সিচুয়েশন গুলো নেচারে নন ইকুইলিব্রিয়াম প্রসেস ছিল, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হওয়ার সময় থেকেই নন ইকুইলিব্রিয়াম প্রসেস ছিল, কিন্তু ল্যাবরেটরিতে কন্ট্রোলড ওয়েতে এক্সপেরিমেন্ট করা সেটা সম্ভব ছিল না, বা থাকলেও অনেক লিমিটেশন ছিল। এখন কিন্তু কন্ট্রোলড ওয়েতে তোমার এক্সপেরিমেন্ট গুলো করা যাচ্ছে। তার ফলে আমরা এক্সপেরিমেন্ট করে, যে ধরো গ্যালাকটিক স্কেলে, হ্যাঁ, ইউনিভার্সের ইভলিউশন সেই স্কেলে, বা অন্য কোথাও যে নন ইকুইলিব্রিয়াম প্রসেস গুলো চলছে সেই সম্বন্ধে আমাদের থিওরি এরকম, and how the mother nature realizes that particular theory, that's a different issue, we have to explain that। সেই জন্য কন্ট্রোল হইতে করা যাচ্ছে বলে অনেক বেশি লোকে এটাতে ইন্টারেস্টেড, এবং অনেক বেশি লোকে ইন্টারেস্টেড মানে নতুন নতুন রেজাল্ট আসছে, বি ইট ইন দ্য কেস অফ কোয়ান্টাম মেকানিক্স, স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স, কোয়ান্টাম ফিল্ড থিওরি, মেনি পার্টিকেল সিস্টেম। এখন তোমার খুবই স্বর্ণযুগ বলতে পারো নন ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের জন্য। নন ইকুইলিব্রিয়াম স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স পড়তে গেলে এখানে আরো অনেক জিনিস আছে, মাস্টার ইকুয়েশন, মানে একটা মাস্টার ইকুয়েশন বলে নন ইকুইলিব্রিয়াম ইকুয়েশনের ক্ষেত্রে, সেখানে আরো অনেক ডিসিপেশন কোথায় আছে, হ্যাঁ, বা সিস্টেমটাকে আমি বাইরে থেকে এনার্জি পাম্প করছি তার জন্য একটা টার্ম থাকে, মানে ভন নিউম্যান ইকুয়েশনটা মডিফাইড হয়। এইটা হচ্ছে কি সিম্পল কেসের, যখন কোনো ডিসিপেশন নেই বা পাম্পিং অফ এনার্জি টু দ্য সিস্টেম নেই, সেইটা এর সঙ্গে আরো অনেকগুলো টার্ম যোগ হয়, হ্যাঁ, যোগ করে স্টাডি করে, সেটা খুব একটা তোমার দারুণ একটা ফ্রন্টিয়ারিতে রিসার্চ ওয়ার্ক। ওকে, এবং এক্সপেরিমেন্টালি হয়তো কোথাওই হচ্ছে না ইন্ডিয়াতে, কিন্তু থিওরিটিক্যালি কিছু কিছু জায়গাতে, মানে যেখানে খুব স্ট্রং স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স গ্রুপ আছে এবং সেখানে আছে। আর স্ট্রিং থিওরির কনটেক্সটে এগেন এই ধরনের নন ইকুইলিব্রিয়াম ডায়নামিক্স লোকেরা স্টাডি করছে। যারা স্ট্রিং থিওরি করে তাদের কেউ কেউ এই ধরনের নন ইউনিটারি টাইম ইভলিউশন স্টাডি করে। ওকে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিনারিও, কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড দিস ইজ ভেরি কন্টেম্পোরারি ফিল্ড। আচ্ছা, আমি আর এক্সট্রা টার্ম গুলো লিখলাম না, কারণ সেটা তোমাদের কাজে। ভন নিউম্যান ইকুয়েশনের যে মডিফিকেশন, ইফ ইউ ইনক্লুড ডিসিপেশন অর অ্যান্টি ডিসিপেশন, অ্যান্টি ড্যাম্পিং টাইপ অফ টার্মস, দের তোমার এখানে তোমার টার্ম আছে। ওকে, বেশ, এইটা করবে। এর সঙ্গে যে প্রবলেম গুলো সেটা আমি আর করবো না, সেটা দেখবে। এটা যে কোনো স্ট্যান্ডার্ড বই অন কোয়ান্টাম মেকানিক্সও পাবে। আর একটা জিনিস যেটা হয়তো স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স নেক্সট সেমিস্টারে যখন পড়বে, তখন তোমাদের এবারে বোধহয় কে পড়াবে? স্বরূপ পড়াবে না বিকাশ পড়াবে? এবারে তোমাদের বিকাশ দা পড়াচ্ছেন। ও অলরেডি চলছে তো? হ্যাঁ, অলরেডি চলছে। বেশ, ক্যানোনিক্যাল এনসেম্বলে মানে ডেনসিটি ম্যাট্রিক্স এর সঙ্গে তোমার একটা পার্টিশন ফাংশনের সঙ্গে একটা তোমার রিলেশন আছে। ওকে, আমি ক্যানোনিক্যাল এনসেম্বল ডিনোট করতে এখানে এটা একটা সাবস্ক্রিপ্ট ব্যবহার করলাম, 1/z, বিটা হচ্ছে ইনভার্স টেম্পারেচার, এন্ড এইচ হচ্ছে যে হ্যামিল্টনিয়ান, এবং জেডটাকে হচ্ছে গিয়ে ট্রেস অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা এইচ। ওকে, এইটা হচ্ছে ক্যানোনিক্যাল এনসেম্বলের ডেনসিটি ম্যাট্রিক্স এইটা, এবং তার সঙ্গে তোমার পার্টিশন ফাংশন বা হ্যামিল্টনিয়ানের একটা রিলেশন আছে।
ওকে, এইটা ডিরাইভ করার চেষ্টা করে দেখো পারো কিনা। সোজা একটু তোমার এগেন শ্রোডিঙ্গার ইকুয়েশন নিয়ে তুমি করতে পারো, বা সরাসরি যে ডেফিনেশন রয়েছে সেই ডেফিনেশন থেকে তোমার করা যায়। আমি তোমাকে একটা হিন্ট দিচ্ছি। ওকে, হিন্ট নাম্বার 1, এইচ কে ম্যাট্রিক্সের আকারে বের করা যায়, তাই তো? তাহলে এইচটাকে স্পেকট্রাল ডিকম্পোজিশন বলে। স্পেকট্রাল ডিকম্পোজিশন হিসেবে এরকম ভাবে লেখা যায়। ওকে, লেখা যায় তো না যায় না? হ্যালো, হ্যাঁ স্যার যাই। কি করে বলছো বলো? স্যার বুঝলাম না। কোন হ্যামিল্টনিয়ানকে তুমি আইগেনস্টেটের রেসপেক্টে ম্যাট্রিক্স হিসেবে প্রকাশ করতে পারো। যে কোনো অপারেটরকে জে এক্স জে ওয়াই জে জেড, আমরা যেমন ক্লাসে করলাম সিগমা এক্স সিগমা ওয়াই সিগমা জেড, তাকে যেমন তুমি যদি আইগেনস্টেট গুলো জানো তাহলে তার করসপন্ডিং ম্যাট্রিক্সটা বের করতে পারো, সেরকম হ্যামিল্টনিয়ানকে তুমি একটা ম্যাট্রিক্স হিসেবে প্রকাশ করতে পারো। হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। বেশ, তো আমি এবং যখন ওটা সলভ করা যায় তখন কি হয়, মানে আমি যেটা বলছি যে এন এম, তাই তো? এইভাবে যেটা লিখবো সেটা হবে কি, তোমার হ্যামিল্টনিয়ানটাকে যদি ম্যাট্রিক্স ফর্মে প্রকাশ করি তার মানে এন এন স্টেট আর এন স্টেটের মধ্যে ম্যাট্রিক্স এলিমেন্ট গুলো ক্যালকুলেট করতে হবে, তাই তো? যেগুলোকে আমরা সলভ করতে পারি তার জন্য কি হয়, তার জন্য শুধুমাত্র তোমার ডায়াগোনাল এলিমেন্ট গুলো থাকে, তাই তো? মানে যে ডায়াগোনালাইজেশন করো ম্যাট্রিক্সের, আর শ্রোডিঙ্গার ইকুয়েশন বলো বা যাই বলো সলভ করো, মানে কি, মানে ওটাকে ডায়াগোনাল ফর্মে আনা। কিন্তু উই আর ফরচুনেট যে কুলম প্রবলেম, শ্রোডিঙ্গার ইকুয়েশন এগুলো অলরেডি ডায়াগোনাল ফর্ম, ডায়াগোনালাইজ করতে হয় না। হ্যাঁ, এইটা মানে, তো এই মানেটা যদি বুঝতে পারো তাহলে আমি ওই যে এই এইচটাকে আমি এবার যদি ম্যাট্রিক্স এলিমেন্ট ক্যালকুলেট করি, এইচটার এনএম করে ক্যালকুলেট করি, তাহলে এইরকম ফর্মে থাকলে ই এন ডেল্টা এনএম পাবো। হ্যাঁ তো? হ্যাঁ বেশ, এইবারে সেকেন্ড ইনফরমেশন হচ্ছে এটাকে প্রজেকশন অপারেটর বলে। পি স্কোয়ার সমান কত বলো? পি স্কোয়ার সমান কত? বেশ, পি স্কোয়ার সমান পি। ওকে, তাহলে পি এর আইগেন ভ্যালু কত? তাহলে পি এর আইগেন ভ্যালু 0 আর 1। 0 আর 1, তাই তো? তাহলে এটাকে প্রজেকশন অপারেটর বলে। এইবারে তুমি ই টু দি পাওয়ার বিটা ই যেটা উপরে রয়েছে সেটাকে এইভাবে লেখো। লিখে তুমি তার মানে দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা এন এর জন্য একটা করে প্রজেকশন অপারেটর তোমার ঢুকে আছে। সাম করলে তখন নয়। এবার এরকম অপারেটরকে এক্সপোনেনশিয়ালটা থেকে যদি তুমি লেখো, পাওয়ার সিরিজ এক্সপানশন করে লেখো, তাহলে দেখো এই যে এন এন রয়েছে, এই এন এনটা পাওয়ার সিরিজ এক্সপানশন করলে লিখলে কি হবে, তোমার একটা সিরিজ হিসেবে আসবে, তাই তো? সেখান থেকে দেখো যে তুমি এই যে আমি ডেফিনেশনটা দিই সেটা করতে পারছি কিনা। এই দুটো যে ইনপুট লাগার কথা সেই ইনপুট দুটো দিয়েছি, এখান থেকে করে দেখবে দুটো, প্লাস আমি একটা খুব স্ট্যান্ডার্ড একটা এক্সাম্পল করতে দিয়েছি যে একটা spinor particle placed in an external magnetic field B along the z direction, এবং হ্যামিল্টনের এক্সপ্রেশন বলে দিয়েছি, সেখান থেকে তোমাকে ডেনসিটি ম্যাট্রিক্স বের করতে বলেছে। ওকে, এবং ওই ডেনসিটি ম্যাট্রিক্স বার করতে বললেই স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সে যে সমস্ত কোয়ান্টিটি ক্যালকুলেট করে সেগুলো করতে পারবে। এবং ওয়ান্স ইউ এই আইডেন্টিফিকেশনের ব্যাপারটা করো, বাকিটা খুব স্ট্রেট ফরওয়ার্ড ক্যালকুলেশন, পার্টিকুলার এক্সাম্পলটা ক্যালকুলেশন, কিন্তু এইটা কিন্তু করবে। তার কারণ দিস ইজ নট ইম্পর্টেন্ট ফর মাই কোর্স অ্যালোন। এইটা কিন্তু এই প্রবলেমটা যে প্রবলেমটা করতে দেওয়া আছে সেটা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের দিক থেকেও অনেক জায়গায় তোমাকে প্রশ্ন করতে পারে, যে একটা পার্টিকেল, স্পিন হাফ পার্টিকেল, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে আমাকে প্লেস করা হয়েছে, এবার তুমি তার পার্টিশন ফাংশন লেখো, তার এইটা বের করো, ওটা বের করো, হ্যান বের করো, ত্যান বের করো। তুমি স্ট্যাটিস্টিক্যাল মেথড সেটা দিয়েও করতে পারো, নো ডাউট অ্যাবাউট দ্যাট। পার্টিশন ফাংশন যেভাবে বের করতে বলে, কিন্তু আমি এখানে যেহেতু ডেনসিটি ম্যাট্রিক্সটা কোয়ান্টাম এনট্যাঙ্গেলমেন্ট পড়াতে গিয়ে পড়াচ্ছি, তো সেই জন্য আমি এটা মেনশন করলাম যে তোমাদের হয়তো কাজে লাগবে। বেশ বেশ,
এইটা হোমওয়ার্ক করবে, হোমওয়ার্ক করে যদি না পারো তখন আবার আমরা এই প্রবলেমটা টিউটোরিয়াল আশা করি একটা হবে পরীক্ষার আগে, তখন আমরা করব। ওকে, বেশ। এখান থেকে যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি একটা বেলস ইনইকুয়ালিটি পড়ার জন্য আমার যা যা লাগবে সেই দিকে আমি শিফট করব। বলো কোনো, মানে বাকি যেটুকু সময় আছে 45 মিনিটের মতো সময় আছে, বলো এখান থেকে কোনো প্রশ্ন আছে? যতদূর পড়ালাম হ্যাঁ কি না? না স্যার। বেশ, এরপর আমরা আজকে হয়তো আর সময় পাবো না, কালকে বেলস ইনইকুয়ালিটি শুরু করবো। তার আগে তোমরা বলেছিলে স্পিন অ্যাডিশন বা এইগুলো তোমাদের হয়নি, তো সেই জন্য আমি একটু যতক্ষণ সময় আছে একটু রিভিউ করছি। ওকে, হয়নি বলেছিলে তো নাকি, না হয়েছে? কি বলেছিলে? হয়নি, হয়। বেশ, ধরো তোমার দুটো স্পিন আছে, দুটোই হচ্ছে গিয়ে আমরা স্পিনকে এইভাবে ডিনোট করবো, ধরো h বার বাই 2 সিগমা, আর একটা স্পিন আছে ওকে। দুটো স্পিনকে এবার যদি যোগ করি, ঠিক আছে, মানে দুটো স্পিনের দিয়ে একটা সিস্টেম তৈরি হচ্ছে। ওকে, যদি যোগ করি, যোগ করলে কি করবো? ভেক্টর অ্যাডিশন অফ স্পিন করবো। ভেক্টর অ্যাডিশন অফ স্পিন করলে আমার যে রেজাল্টেন্ট স্পিন, সেই রেজাল্টেন্ট স্পিনটাকে আমি যদি এস বলে ডিনোট করি, ওকে, রেজাল্টেন্ট স্পিনটাকে যদি আমি এস বলে ডিনোট করি, তাহলে সেই রেজাল্টেন্ট স্পিন এস কি কি হতে পারে? দুটো স্পিন হাফ পার্টিকেল আছে, সেই স্পিন হাফ পার্টিকেলের অপারেটর গুলো হচ্ছে এইটা আমার, ঠিক আছে, h বার বাই 2 সিগমা, h বার বাই 2 সিগমা। এবার তুমি বলতে পারো দুটো দিয়ে h বার বাই 2 সিগমা বললেন, আমরা পরে যখন স্টেট কনস্ট্রাক্ট করবো তখন লেবেল করবো কোনটা পার্টিকেল ওর জন্য, কোনটা পার্টিকেল 2 এর জন্য, বা ইন টার্মস অফ এ এন্ড বি। একটাকে যদি পার্টিকেল এ বলে, একটাকে পার্টিকেল বি বললে ইন টার্মস অফ এ এন্ড বি বলতে পারি, বা পার্টিকেল, সেভাবে আমরা করবো। এবার ধরো আমার আছে 2 স্পিন হাফ পার্টিকেলস। ওকে, আমি প্রশ্নটা করছি যে রেজাল্টেন্ট যে স্পিন, সেই স্পিনটা সিস্টেমের কি কি হতে পারে, পড়েছো? -1 0 1। এইটা কেন বলো তো, এইটা সবাই কেন বলছো বলো তো -1 0 1? এইটা কিছুদিন আগে পিএইচডি ইন্টারভিউ নিচ্ছিলাম, অবধারিত ভাবে মানে যতজনকে এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে সবাই বলে -1 0 1। স্পিন অ্যান্ড স্পিন কম্পোনেন্ট, দে আর টু ডিফারেন্ট থিংস। টোটাল স্পিন কখনো নেগেটিভ হতে পারে না। তুমি -1 0 1 বললে, তুমি কি জন্য বললে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু দ্যাটস এ রং স্টেটমেন্ট, কারণ টোটাল স্পিন ক্যান নট বি নেগেটিভ। স্পিন 0 হতে পারে, হাফ হতে পারে, 1 হতে পারে, 3/2 হতে পারে, হ্যাঁ 2 হতে পারে, 5/2 হতে পারে। স্পিন ক্যান বি ইন্টিগ্রাল অর হাফ ইন্টিগ্রাল। ওকে স্যার এখানে 0 আর 1 হবে? এখানে 0 আর 1 হবে, ঠিক আছে, এখানে 0 আর 1 হবে, কিন্তু নেগেটিভ ভ্যালু কখনোই নেবে না। তুমি যে অ্যালজেব্রা, স্পিনের যে অ্যালজেব্রা পড়ছো, ওকে, এটা কিন্তু ভেরি কেয়ারফুল, কারণ বাইরে যদি কোথাও ইন্টারভিউ দিতে যাও তাহলে কিন্তু এই ধরনের কথা বললে কিন্তু হয়তো তুমি অন্য প্রশ্নগুলো অনেক ভালো বললে, কিন্তু জাস্ট কেয়ারলেস কমেন্টের জন্য তোমার কিন্তু তোমার অনেকটা ইমপ্রেশন খারাপ হয়ে যায়। এবং আগে আমি যেটা বলি যে ইন্টারভিউ যখন দেবে তখন কিন্তু 5 মিনিট বা 15 মিনিটসের উইন্ডো ডিসাইড করবে তোমার ভাগ্য নির্ধারণ হবে। কিন্তু ধরো তুমি চেনা জানা পরিসরে যে মাস্টারমশাই যারা তোমাকে পড়াচ্ছেন ছোট থেকে বা মানে বিএসসি এমএসসি, তারা একটা আইডিয়া আছে যে কি ভুল করতে পারে না, সে তোমাকে সুযোগ দেবে, কিন্তু বাইরে তোমাকে সুযোগ দেবে না। বিশেষ করে এখন যে ধরনের ইন্টারভিউ হয়, আগে তাও মানে ইন্টারভিউ একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার ছিল। আচ্ছা প্রথম ইন্টারভিউ দিচ্ছে, অনেকে হয়তো প্রথম ইংরেজিতে ইন্টারভিউ দিচ্ছে, যে ঠিক আছে তাকে একটা ব্রিদিং টাইম দেওয়া হোক, এই ভুলগুলো মনে করা হতো না। কিন্তু এখন আমাদের স্টুডেন্টদের কাছ থেকে যে ধরনের ফিডব্যাক পাই, সেই ব্রিদিং স্পেসটা কিন্তু স্টুডেন্টদের নেই। কেন নেই আমি জানি না, কিন্তু ব্রিদিং স্পেসটা নেই। ভুল ব্রিদিং স্পেস দিচ্ছে না, মানে লোকে বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, সেইটা একটা অ্যাকোমোডেট করা ইন্ডিয়ান কনটেক্সট আমার মনে হয়, আমি যেটা মনে করি যে সেটা করা উচিত।
যে আমি সব স্টুডেন্ট আমার সমস্ত কিছু সুযোগ সুবিধা পেয়ে বড় হয়েছে, তাকে যে তাকে আর সুযোগ সুবিধা নিয়ে স্ট্রাগল করতে করতে যে বড় হচ্ছে, তাকে আমি তাকে বলছি না যে তাকে আনডু অ্যাডভান্টেজ দাও, কিন্তু এই ধরনের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না। তো ইউ গেট এ ব্রিদিং স্পেস, ইউ ডোন্ট গেট এ ব্রিদিং স্পেস, ইউ জাস্ট গেট এ 5 to 15 minutes টু ইমপ্রেস ইউর ইন্টারভিউয়ার। সো এই ধরনের রং স্টেটমেন্ট একদমই করবে না। আচ্ছা, এইখান থেকে আমি ডিটেলে যাব না, আমি জাস্ট যেটুকু আমার লাগবে সেটা ডিটেলে যাব। এই যে অ্যালজেব্রা আছে, এবং এইখান থেকে তোমার দেখানো যায় যে এইটা তোমার মানে এইটা নিশ্চয়ই পড়েছো না, এটা পড়ো না, এটা আছে মানে আমাদের এমএসসি সিলেবাসে আছে। কিন্তু স্যার দাঁড়াও, আগে আমি কমপ্লিট করি সেন্টেন্সটা। এখান থেকে দেখানো যায় যে কমিউটেটর অফ এসআই এস যে সমান আই এপসিলন আই যে কে এস কে, এই যে রিলেশন রয়েছে, এই রিলেশন থেকে দেখানো যায় স্পিন can be either integer or half integer। এটা একদম ম্যাথমেটিক্যাল রেজাল্ট। ওকে, এবং এই যখন ইন্টিজার বা হাফ ইন্টিজার বলি, এটা জিরোটাকে তুমি ধরতে পারো, কিন্তু এটা বলে 1/2 মানে পজিটিভ ভ্যালুটাকে বলে। ইন্টিজার নেগেটিভও হতে পারে, হ্যাঁ, কিন্তু অধিকাংশ বই যে স্টেটমেন্টটা থাকে সেখান থেকে যদি কোনো কারণে তোমার ভুল ইমপ্রেশন হয়েছে, ইয়ে নেগেটিভ ভ্যালু হবে, হ্যাঁ, নয়। স্পিন হচ্ছে এইভাবে যাবে তোমার 2, 5। ওকে, দাঁড়াও আমি তোমার প্রশ্নতে আসছি। বেশ, সেটা গেল। তারপরে কি আসছে? তারপরে হচ্ছে যে স্পিন এস has 2s plus 1 components। ওকে, তার মানে কি? তার মানে স্পিন এস স্পিন কম্পোনেন্ট, ওকে, স্পিন 0 স্পিন কম্পোনেন্ট 0, স্পিন 1 3, ওকে, স্পিন 3/2 4টে কম্পোনেন্ট, স্পিন 2 5টা। আমি আর এর বেশি যাচ্ছি না, তার কারণ এখনো পর্যন্ত আমাদের যে নেচারকে আমরা বোঝার চেষ্টা করি, স্পিন 2 এর বেশি আমরা ন্যাচারাল পার্টিকেলে যাই, স্টেট হিসেবে যাই। অ্যাটমিক স্টেট বা নিউক্লিয়ার স্টেটে সেখানে স্পিন 2 এর থেকে বড় হতে পারে, কিন্তু ফান্ডামেন্টাল পার্টিকুলার স্পিন হিসেবে দেখতে গেলে মানে ওই গ্র্যাভিটন যেটাকে বলে তার স্পিন 2, তার বাইরে আমরা যাই না। বেশ, এই কম্পোনেন্ট গুলো কি? কম্পোনেন্ট গুলো হচ্ছে 0। তুমি বোধহয় গোলমালটা করেছো, এই যে 3 এর ক্ষেত্রে 1 0 -1, এটা হচ্ছে স্পিন কম্পোনেন্ট। 4 এর ক্ষেত্রে হচ্ছে -3/2 -1/2 হাফ 3/2। 5 এর ক্ষেত্রে হচ্ছে -2 -1 0 1 2। ঠিক আছে, বেশ। এইবারে তোমার জেনারেল রেজাল্টে কি? তাহলে এস হ্যাজ 2s plus 1 components, ওকে, বেশ। সেই কম্পোনেন্ট গুলো কি না? -s plus 1 -s plus 2, এই করতে 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 যাচ্ছে, করতে করতে s -1s। ওকে, এইগুলো হচ্ছে কম্পোনেন্টস। দেখো, 0 এর জন্য 0, 1 এর জন্য কি হলো? -1, -1 এর সঙ্গে 1 যোগ করলে 0, তার সঙ্গে 1 যোগ করলে কি হচ্ছে? +1, মাইনাস মড অফ এস থেকে প্লাস মড অফ এস পর্যন্ত যায়। ঠিক আছে, একইভাবে 3/2 2 এইভাবে যাচ্ছে। বলো, কেউ একটা স্যার বলেছিলেন, আমি থামিয়ে দিয়েছিলাম, বলো। হ্যাঁ স্যার, এই উত্তর পেয়ে গেছি। বেশ, তাহলে ডোন্ট গেট কনফিউজড হওয়ার জন্য দাঁড়াও, ওকে আগে আশ্বস্ত করি, তারপর ডোন্ট গেট কনফিউজড অ্যাবাউট স্পিন এন্ড স্পিন কম্পোনেন্টস। ওকে, বলো নন্দিনী, বলো। হ্যাঁ স্যার, ওটা 1 হবে না? s = 0 এর জন্য কম্পোনেন্টটা
হ্যাঁ, আমি মানে ওই ডান দিকে যেটা লেখার কথা সেটাকে আমি ইয়ে করে দিয়েছি। বেশ, আর কিছু? আর না কিছু? স্যার। বেশ, বাকিদের আর কারো কিছু প্রশ্ন আছে? বেশ, এইবারে এইটা আমি এই পার্টে যাচ্ছি না, এটা কোয়ান্টাম মেকানিক্স যিনি পড়াবেন তার পড়ানোর কথা দেখে নিও, যদি কোনো প্রশ্ন থাকে আমি মানে এই ক্লাসের বাইরে আমি মানে তোমরা যে নিজেরা পড়ো আমি অফকোর্স মানে কোনো একটা সময় দেখে আমি বলতে পারি। এইখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, ওকে? এইটা যে রেজাল্টটা বললাম, দেখো তোমার ওকে, এই রেজাল্টটা ভ্যালিড ফর স্পেস ডাইমেনশন গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 3, ওকে? মানে স্পিন ক্যান বি ইন্টিজার অর হাফ ইন্টিজার। আমি জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি, ডিটেলে যাব না। ডি ইজ ইকুয়াল টু 2 তে স্পিন ক্যান বি এনিথিং, মানে ইন্টিজার বা হাফ ইন্টিজার বাদ দিয়ে যা কিছুতেই হতে পারে, ওকে? বেশ, তোমার হাফ ইন্টিজার স্পিন গুলোকে কি বলে? হাফ ইন্টিজার স্পিন গুলোর একটা নাম আছে, কি 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 নাম এগুলোর? ফার্মিয়ন। ফার্মিয়ন। আচ্ছা, আর ইন্টিজার স্পিন গুলো বলো? বোসন। বোসন। বেশ, এই স্পিন ক্যান বি এনিথিং এর একটা নাম আছে, এটা জানো? জানা আছে কারো? আছে, হ্যাঁ কি না? না। বেশ, এটাকে বলে অ্যানিয়ন, ঠিক আছে? গ্রিক ভাষাতে অন মানে হচ্ছে গিয়ে পার্টিকেল, প্রোটন, হেভি পার্টিকেল, ইলেকট্রন, লাইট পার্টিকেল, নিউট্রন, নিউট্রাল পার্টিকেল, ঠিক আছে? এরকম করে 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 আসে এন্ড সো অন। তো বোসন পার্টিকেল, যে বোস পার্টিকেল যেটা বোস স্ট্যাটিস্টিক স্যাটিসফাই করে, ফার্মিয়ন ফেরমি স্ট্যাটিস্টিক যেটা স্যাটিসফাই করে, সেই সেন্সে নামটা হচ্ছে গিয়ে এনি টাইপ অফ পার্টিকেল, এনি অন মানে পার্টিকেল, এনি অন, ওকে? এইটা ম্যাথমেটিক্যালি মানে ম্যাথমেটিক্যাল ফিজিক্স ওরিয়েন্টেড। 1977 সালে তোমার লাইনাস এন্ড মারহ্যাম বলে দুইজন এটা দেখিয়েছিলেন রিগোরাসলি, ওকে? যেটা 2 ডাইমেনশন একটা পসিবিলিটি আছে। তারপরে আমরা যখন রিসার্চ করতে ঢুকি 90s-এ, তখন এটা হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টিভিটি ব্যাখ্যা করার জন্য একটা থিওরি ছিল। পরে দেখা যায় না, সেটা ঠিক নয়। মানে অনেকে হয়েছিল যে অ্যানিয়ন দিয়ে হাই টেম্পারেচার সুপার কন্ডাক্টিভিটি ব্যাখ্যা করতে পারবে। তো তখন খুব পপুলার ছিল। ইনফ্যাক্ট আমাদের যে তোমাদের মধ্যে যখন আমরা আমি স্টুডেন্ট ছিলাম, আমাদের যে স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের পরীক্ষা ছিল, সেই পরীক্ষাতে প্রশ্ন সেট করা হয়েছিল যে অ্যানিয়নের তোমার যেমন বোস ডিস্ট্রিবিউশন লেখো, ফেরমি ডিরাক ডিস্ট্রিবিউশন লেখো, অ্যানিয়নের ডিস্ট্রিবিউশন লেখার জন্য প্রশ্ন হয়েছিল আমাদের। তো অনেকেই ভেবেছিল যে অ্যানায়ন বলে একটা জিনিস শুনেছি, ক্যাটায়ন অ্যানায়ন, সে অ্যানায়ন হবে বা কিছু একটা বানান ভুল আছে করে টোরে। তো ঠিক আছে, আমরা কেউ করতে পারিনি। এবার কারণ এখনো পর্যন্ত টিল টুডে অ্যানিয়নের কোনো এরকম ডিস্ট্রিবিউশন জানা নেই, লাইক বোসন বা ফার্মিয়ন, ওকে? তো টিচার এক্সপেক্ট করেছিলেন যে আমরা শুধু লিখবো যে জানা নেই, তাহলেই ফুল মার্কস পাবো আর কি। তো সেটা আমরা একটু পারিনি। তখন খুব পপুলার ছিল, এবং নেচার যেহেতু তোমার 2 ডাইমেনশনাল নয়, তার ফলে ফান্ডামেন্টাল পার্টিকেল পেতে গেলে তোমাকে ফেরমিয়ন বা বোসনই পেতে হবে, অ্যানিয়ন তুমি পাবে না, ওকে? কিন্তু কন্ডেন্স ম্যাটার সিস্টেমে এক্সাইটন বলে একটা জিনিস হয়, যে ফোনন হচ্ছে ল্যাটিস ভাইব্রেশনের এক্সাইটেশন, পোলারন, ওকে? সেরকম এক্সাইটেশন হিসেবে কিন্তু অ্যানিয়ন কিন্তু নেচারে অ্যাপিয়ার করে। এবং যেটা আমি বারে বারে বলি, কোয়ান্টাম হল ইফেক্ট, সেই কোয়ান্টাম হল ইফেক্টের পার্টিকুলার ফ্র্যাকশনাল কোয়ান্টাম হল ইফেক্ট যেটা হয়, যেখানে প্লেটোটা কোয়ান্টাইজড হয় ফ্র্যাকশনাল কিছু পিকুলিয়ার নাম্বার দিয়ে, সেটা ব্যাখ্যা করতে গেলে অ্যানিয়ন দিয়ে ব্যাখ্যা করতে হয়। এবার এত কথা এটা এই কারণে বলছি যে কোয়ান্টাম ইনফরমেশন থিওরিতে তোমার হার্ডওয়্যারের পার্টে যে প্রবলেম রয়েছে, সেই প্রবলেমটা রিজলভ করার অনেক কিছু পসিবিলিটি আছে। তার মধ্যে একটা হচ্ছে অ্যানিয়ন বেসড কোয়ান্টাম কম্পিউটেশন। অ্যানিয়ন একটা সুবিধা হচ্ছে কিছু টোপোলজিক্যাল প্রপার্টিজ ওতে তোমার থাকে, তার ফলে যে হার্ডওয়্যারের সঙ্গে মানে তোমার কোয়ান্টাম সিস্টেমের সঙ্গে ক্লাসিক্যাল সিস্টেমের ইন্টারফেসে যে কোয়ান্টাম স্টেটগুলো নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হওয়াটা
অলমোস্ট নেগলিজিবল হয়। তার ফলে এটা একটা প্রপোজাল, নট নেসেসারি যে এটা দিয়েই হবে তা না, একটা অ্যানিয়ন বেসড কোয়ান্টাম কম্পিউটেশনের একটা প্রপোজাল আছে এবং যেখানে ডিকোহেরেন্সটাকে মিনিমাইজ করা যায়। তো সেই জন্য আমি এইটা বললাম। You cannot get it as a fundamental particle, but exciton like polaron or আরেকটা কি বললাম, পোলারন আরেকটা কি বললাম রে, ফোনন, হ্যাঁ, এরকম ধরনের এক্সাইটেড পার্টিকেল হিসেবে এটা আসে, মানে অলরেডি কোয়ান্টাম হলিউডের ক্ষেত্রে দেখা গেছে আসে, এই বেসড একটা তোমার আছে। এবং এখানে স্ট্যাটিস্টিক্সটা ইটস নাইদার বোসনিক বা ফার্মিনিক, এটা বেসিক্যালি একটা এন্ডে বোসনিক হয়, একটা এন্ডে ফার্মিনিক হয়, মাঝখানে যা খুশি তাই হতে পারে। সো স্ট্যাটিস্টিক্যাল বিহেভিয়ার এর আলাদা। বেশ, সো এই রেজাল্টটা, বাকিটা গেল ইনফরমেশন হিসেবে, যারা ইন্টারেস্টেড তারা অনলাইন মেটেরিয়াল দেখতে পারো, একটা সার্চ দিলে অনেক কিছু পাবে। বেশ, এইটা থেকে যে স্পিন গুলো তোমার আসে, তোমার আইদার ইন্টিজার বা হাফ ইন্টিজার, এইটা একটু দেখবে, যে কোনো স্ট্যান্ডার্ড কোয়ান্টাম মেকানিক্স এর বই দেখবে, সেখানে মানে ডিরাইভ করে এটা, যে কোনো স্ট্যান্ডার্ড যে এটা ইন্টিজার বা হাফ ইন্টিজার হয়। বেশ, এটা গেল। এবার কামিং ব্যাক টু মাই প্রবলেম হুইচ আই রিকোয়ার ফর মাই কোর্স, হচ্ছে গিয়ে দুটো স্পিন আমি যেখান থেকে শুরু করেছিলাম, আমি যখন যোগ করলে তাহলে টোটাল স্পিন কি হবে। টোটাল স্পিন একজন বলেছে, টোটাল স্পিনের রেজাল্ট আমি জাস্ট জেনারেল রেজাল্টটা লিখে দিই। ধরো S1 আর S2 তোমার যেটা রয়েছে, তাহলে টোটাল স্পিন হচ্ছে S1 প্লাস S2, ওকে, -1, ঠিক আছে। এরকম করতে করতে করতে, যেহেতু স্পিন জিরোর মানে স্পিন জিরোর কমে হতে পারে, নেগেটিভ স্পিন হতে পারে না বলে এরকম করে আসে। ওকে, বেশ, এই মড সাইনটা মাথাতে রাখবে যে দুটোর মধ্যে মড সাইন রয়েছে। তাহলে আমি যেটা প্রবলেম দিয়েছিলাম যে S1 হাফ, S2 হাফ, হাফ বলতে আমি স্পিন হাফ বোঝাচ্ছি। তাহলে এই যে আমাদের জেনারেল যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন অনুযায়ী কি হচ্ছে, কি কি রয়েছে, দুটো হাফ যোগ করলে কি কি হবে, এই যে উপরে যে লিখে দিয়েছি সেখান থেকে কি হবে বলো। স্যার 1 আর 0। 1 আর 0 হচ্ছে, তাই তো? বেশ, এটা কিন্তু কাজে লাগবে, এটা অ্যাটমিক স্টেট কনস্ট্রাক্ট করতে কাজে লাগবে, মলিকুলার স্টেট কনস্ট্রাক্ট করতে কাজে লাগবে, যাদের পার্টিকেল ফিজিক্স আছে তাদের কোয়ার্ক মডেল বা এই সমস্ত জিনিস যখন পড়বে তখন কাজে লাগবে। এবং অ্যাটমিক ফিজিক্সের পার্টে যে প্রশ্নটা, সেটা যেহেতু সবাইকেই পড়তে হবে, সেটা কিন্তু গেটে প্রচুর প্রশ্ন আসে। এল কাপলিং, এলএস কাপলিং, যে কাপলিং, হ্যাঁ, সেখান থেকে প্রচুর প্রশ্ন আসে। সুতরাং যদি গেটটাকে সিরিয়াসলি দিচ্ছ, এটা একটু দেখে যাবে। আমি বলে দিচ্ছি যতটা সম্ভব, বাকি যে কোনো বই দেখবে, যদি কোনো প্রশ্ন আসে বই দেখার পর আমাকে বলো, আমি মানে ক্লাসের মধ্যে নয়, ক্লাসের পর অফ টাইমে আমি মানে অনেকদিন ক্লাসে যে আমার ক্লাসের পরে কোনো ক্লাস নেই, সেই সময়টাতে বলো, তাহলে তখন আমি বলে দেবো। ওকে, বাট এই জিনিসটা তোমরা ভেক্টর মডেল থেকে জানো না, তাই নাকি? বিএসসি মডার্ন ফিজিক্স যখন পড়েছিল তখন ভেক্টর মডেল অফ স্পিন পড়েছিলে না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, তো 1-0টা পড়েছো, কিন্তু তোমার গেটের প্রশ্নের জন্য এল কাপলিং, যে কাপলিংটা খুব ইম্পর্টেন্ট, প্রায় অলমোস্ট অল্টারনেট ইয়ারে তোমার প্রশ্ন আসে, বা প্রতি বছরই আমি মানে ওখান থেকে প্রশ্ন আসে। ওকে, ওটা একটু দেখে যে ওটা শিওর শর্ট তোমার গেটের জন্য প্রশ্ন আর কি। যারা তৈরি করছে তারা নিশ্চয়ই জানো যে ওখান থেকে প্রশ্ন আসে, আসে না? হ্যাঁ স্যার, আছে। হ্যাঁ স্যার, আছে। তো দেখেছো, যদি কোনো অসুবিধা থাকে বলো। বেশ, গেল। আচ্ছা, তাহলে আমার যদি এবার তিনটে, ধর আমি কোয়ার্কের ব্যাপারটাই গেলাম, তিনটে স্পিন হাফ পার্টিকেল আছে, তিনটে কোয়ার্ক দিয়ে ব্যারিয়ন তৈরি হয়, তাহলে এখানে টোটাল স্পিন কি কি হতে পারে বলো? টোটাল স্পিন এখানে কি কি হতে পারে? তিনের 2 আর হাফ। কেন বললে বলো, একটু ব্যাখ্যা করো। তিনটে পার্টিকেলের জন্য S1 প্লাস S2 প্লাস S3 মডিউলাস, আর তারপরেরটার জন্য হচ্ছে মডিউলাস S1 প্লাস S2 প্লাস S3 -1। তা কিন্তু নয়, তোমার রেজাল্টটা পার্টলি কারেক্ট,
হ্যাঁ, কিন্তু এই যে মেথড বললে সেটা কিন্তু খুব শিওর শর্ট মেথড নয়। তোমার যে মেথড তুমি যেটা বললে তাতে একটা স্টেট মিসিং আছে। ওকে, এবার আমি যদি তোমাকে এটা হাফ হাফ করে বাড়িয়ে দিই, তোমার যে মেথড গুলো সেই মেথডে কিন্তু অনেকগুলো স্টেটই মিসিং থাকবে। তুমি শুধু 3/2 আর হাফ বললে তো, তাই তো? হ্যাঁ স্যার। কিন্তু জিরোটা কেন বললে না? জিরো কি নেই? না, জিরো মানে 3টে পার্টিকেল আছে তো, মানে এমন ভাবে কখনো অ্যালাইন্ড হবে না যে মানে সবগুলোর স্পিন ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, বলো, শুনছি, বলো। হ্যাঁ ওটাই, মানে একটা তো হাফ ওই জন্য থেকেই যাচ্ছে, মানে জিরো তো হবেই না। বেশ, বেশ, কেটে দিলাম। 4টে স্পিন হাফ পার্টিকেল থাকলে, 4টে স্পিন হাফ পার্টিকেল থাকলে 4টে থাকলে জিরো স্টেট হবে, থাকবে। না না, কি কি স্পিন হবে? এই যেমন 3/2 হাফ বললে, আমি অ্যাকসেপ্ট করলাম 3/2 হাফ। 4টে থাকলে কি কি হবে? একটা হচ্ছে 0 1 2। হ্যাঁ 0 1 2 2 1 2। 0 1 2, বেশ। পাঁচটা থাকলে, পাঁচটা থাকলে 5 এর 2, 3 এর 2, 1 এর 2। বেশ, কি করে করছো? কি করে করছো? স্যার অ্যালাইনমেন্ট দিয়ে ভাবছি। ধরো 5টা স্পিন যদি থাকে, তাহলে আমার মোট কতগুলো স্টেট থাকার কথা বলো তো? টোটাল 5টা স্পিন দিয়ে যখন আমি তৈরি করছি, মোট কতগুলো স্পিন থাকে, মানে স্টেট, সরি, 5টা স্পিন আছে, মোট কতগুলো স্টেট থাকার কথা? বা হ্যাঁ, মোট কতগুলো স্টেট থাকার কথা? ধরো 5টার 2 অনেক to the বেশি power হয়ে 5। যাচ্ছে, 5টার অনেক বেশি হয়ে যাচ্ছে, করতে হয়তো মুশকিল হবে। 3টে দিই বলি, 3টে থাকলে মোট কতগুলো স্টেট থাকার কথা? 3টে থেকে 8টা। শুরু করি। 8টা। বেশ, এন মানে এটা নাম্বার অফ স্পিন আমি বলছি, আর স্টেটস, টোটাল স্টেটস। বেশ, এইখানে প্রথমে যেটা বললে তুমি, বোধহয় শ্রেয়সী বললে, আমি যদি গলা শুনে চিনতে পারি, 3/2 বললে 3/2 এর জন্য কটা স্টেট থাকবে? আমি তোমাকে ফর্মুলা লিখে দিয়েছি উপরে। 3/2 এর জন্য কটা স্টেট থাকবে? n = 3। 3/2 এর জন্য কটা স্টেট থাকবে? 4টে। আর হাফের জন্য কটা থাকবে? 2টো। বেশ, কিন্তু টোটাল স্টেট কত হওয়া উচিত 3টে পার্টিকেল থাকলে? 8টা। 8টা তো হচ্ছে না, 6টা হচ্ছে। তাহলে সেটা শুধু কিছু বক্তব্য আছে তোমার? সেটা সম্বন্ধে কোনো বক্তব্য আছে তোমার? না স্যার। বাকিদের কারোর কিছু বক্তব্য আছে? বাকিদের কারোর কিছু বক্তব্য আছে? বাকিদের কিছু বক্তব্য আছে? পরেরটাই হবে কি 16টা হবে, তাই তো? n = 4 মানে হচ্ছে 16টা। 16টা স্টেট কি করে হবে কেউ বলতে পারবে? 0তে কটা হলো? একটা হলো। 1-এ কটা হলো? 3টে হলো। 2-এ কটা হলো? 5টা হলো। তাহলে 5 আর 3 8 একে 9, 7টা স্টেট মিসিং আছে। কার কোনো আইডিয়া আছে কিছু?
নেগেটিভ গুলো স্যার না পাউলি এক্সক্লুশন পসিবল থেকে কিছু হবে, মানে যখন দুটো স্পিন না একই না দিকে অ্যালাইড হবে সেই স্টেটটা পসিবল নয়। না না স্টেট প্রথম তুমি দেখো স্টেট যাতে আছে ততগুলি স্টেট থাকে। এবার পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল যে স্টেটটা পাবে সেটা যে টোটাল স্পিন যদি 0 1 2 হয় তাহলে টোটাল স্পিন 0 1 2 মানে বোসনিক পার্টিকেল, মানে ওয়েভ ফাংশন তোমাকে সিমেট্রিক কনস্ট্রাক্ট করতে হবে। অন দ্য আদার হ্যান্ড ফর 3/2.5 দিস আর ফার্মিয়নস, ওখানে তোমাকে তুমি যে স্টেট করবে সেই স্টেটটাকে অ্যান্টিসিমেট্রিক হতে হবে। সিমিলারলি ফর n = 5 অলসো, এবং সেটা করা যায়, তার জন্য প্রসিডিউর আছে, করা যায়। সেই জন্যই আমি তোমার উত্তরটা ঠিক 3/2.5, কিন্তু ওই যে মিসম্যাচ যেটা রয়েছে সেটা বোঝানোর জন্য আমি বললাম যে তুমি যেটা করবে, ধরো 3টে স্পিন আপ পার্টিকেল বললাম, তুমি প্রথমে S1 আর S2 নিলে, তাই তো? S1 আর S2 এর জন্য রেজাল্টটা কত হচ্ছে? 1 আর 0। আবার এর পরে যে রেজাল্ট্যান্টের সঙ্গে যদি তুমি হাফটাকে যোগ করো তাহলে একটা হচ্ছে 1 আর হাফ আর একটা হচ্ছে 0 আর হাফ, তাই তো? এই 1 আর হাফের জন্য কি পাবে তুমি বলো, রেজাল্ট্যান্টটা কত পাবে? 3/2 আর হাফ। বেশ, 3/2 আর হাফ। এই জিরোর সঙ্গে হাফটাও তো যোগ হবে, তো দুটোকে যোগ করে তুমি 1 আর 0 পেয়েছিলে, দুটো পার্টিকেলকে যোগ করে টোটাল স্পিন 1 বা 0 হতে পারে। এরপরে ইউ অ্যাড থার্ড পার্টিকেল টু দ্য সিস্টেম, সেই থার্ড পার্টিকেলের স্পিন হাফ বলে 1 এর সঙ্গে আবার হাফ যোগ হলো, সেখান থেকে 3/2 আর হাফ এলো, 0 সঙ্গে তো যোগ হবে একটা, তাই তো? হ্যাঁ। বেশ, তার মানে স্পিন হাফ স্টেটের ডিজেনারেসি রয়েছে, দুটো পাবে। সেখান থেকে ওই যে 4/2 লিখেছি, ওইটা ওখান থেকে আসে। ওকে, টোটাল স্পিন 3/2 আর ডিজেনারেট স্টেট রয়েছে দুটো স্পিন হাফ স্টেট রয়েছে। তারপরে 4 আর 2 6 2 8। বেশ, যখন আমার 4 রয়েছে, 4-এর জন্য আমি কি করব? আমি অলরেডি স্পিন 3 এর জন্য আমার কি রয়েছে? 3/2 রয়েছে, হাফ রয়েছে, হাফটা দুবার করে রয়েছে, আলাদা করে লিখলাম ক্যালকুলেশন করতে সুবিধা হবে। অ্যাড ইন দ্য ফোর্থ পার্টিকেল। ওকে, এই ফোর্থ পার্টিকেল যখন যোগ করলে তখন কি হলো এখানে বলো? 3/2 হাফ যোগ করলে কি হলো বলো? বলেছো তো আগে। 2 আর 1। 2 আর 1। এইখানে হাফ যোগ করলে কত হলো? 1 আর 0। 1 আর 0। এইখানে হাফ যোগ করলে কত হলো? 1 আর 0। তাহলে তুমি যেটা বলেছিলে বা তোমরা যেটা বলেছিলে 0 1 2, দ্যাট ইজ ট্রু, 0 1 2। কিন্তু দেখো দুটো স্পিন 2 এর একটাই স্টেট রয়েছে, তাই তো? তার মানে এখানে হলো 5। স্পিন 1 এর কতগুলো রয়েছে? স্পিন 1 এর কতগুলো রয়েছে স্টেট? 3টে। এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, তার মানে 3টে, তাই তো? 3টে স্টেট, তার মানে 3 ইন্টু কত হবে? মোট স্টেট কত হবে? 3 ইন্টু 3 নট। 0 কটা রয়েছে? এই মাথায় কিউব বোঝালাম, 3টে বোঝাতে দুটো, 5 9 14 2 16, 5 আর 9 14 আর 2 কত হয়? 16, তাই তো? n = 4 পার্টিকেলের জন্য কতগুলো স্টেট থাকার কথা? 16টাই থাকবে। তাহলে মিলেছে। এবার এই ক্যালকুলেশনটা কি পরিষ্কার হলো নাকি কোনো প্রশ্ন আছে? কারণ এইটা n = 4 যদি বুঝতে পারো, বাকি আমি যেভাবে লিখছি ইউ ক্যান গো অন ক্যারিং, ইটস জাস্ট এ ম্যাটার অফ ডুইং দ্য ক্যালকুলেশন। এই যে মেথড যেটা বললাম, যে যখন তোমার অনেকগুলো পার্টিকেল থাকছে তখন তুমি ওই ব্লক মানে প্রিভিয়াস স্টেপে যত টোটাল স্পিন পেয়েছো তার সঙ্গে মানে যোগ করে গিয়ে তুমি স্টেট গুলো কনস্ট্রাক্ট করো। মানে দুটো স্পিন হাফ যখন পার্টিকেল থাকলো 1 0 ফাইন, নো প্রবলেম। 3টে যখন, তখন আমার অলরেডি আমি জানি যে দুটোকে যোগ করে আমি 1 আর 0 পেয়েছি। এবার আই ব্রিং ইনটু দ্য পিকচার হাফ থার্ড পার্টিকেল একবার যে পার্টিকেলটার যে স্টেটটা টোটাল স্পিন 1 তার সঙ্গে একবার যোগ হবে,
আর যে স্টেটটা জিরো তার সঙ্গে যোগ করে রেজাল্টেন্ট যা হলো উইথ ডিজেনারেসি, এইটা কনভেনশন। মাথায় কিউব বা 2 মানে ভেক্টর নোটেশন 1 উইথ কিউব, ভেক্টর নোটেশন 0 মানে বোল্ড ফেসে লেখে সাধারণত যখন বইয়ে লিখে, ভেক্টর নোটেশন 2 ওটা তো একটা থাকলে আমরা কিছু লিখে এইভাবে করো। ওকে, কিভাবে কনস্ট্রাক্ট করতে হয় পরিষ্কার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। বেশ, ওইভাবে তোমার এই আরো কয়েকটা কিছু করবে, এটা উপকারে লাগবে। এবং এলএস কাপলিং বা জে কাপলিং যখন করবে তখনও তোমার কিন্তু ভেক্টর অ্যাডিশনটা প্রাইমারি, যে এল হয়তো 2 বা 3, মানে এল মানে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম রয়েছে, এসটা অবধারিত ইলেকট্রন থাকে, তাহলে স্পিন হাফ, তাহলে এল প্লাস হাফ এল মাইনাস হাফ। নোটেশনটা কিন্তু এক, মানে ক্যালকুলেশনটা টেকনিকটা কিন্তু এক। এখানে যেভাবে ভেক্টরের যোগ করলাম ওইভাবে, মানে ভেক্টর অ্যাঙ্গুলার মোমেন্টাম বা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম যোগ করলাম, যখন মিক্সড থাকে, যে এল এর সঙ্গে এস মিক্সড করা থাকে, মেথডটা কিন্তু একই। করে করে তোমাকে স্টেট গুলো কনস্ট্রাক্ট করতে হয়। এবং ফান্ডামেন্টাল পার্টিকেল হিসেবে স্পিন 2 এর বেশি আমরা এখনো পর্যন্ত যায় না, কিন্তু তুমি যখন স্টেট কনস্ট্রাক্ট করো, অ্যাটমিক স্টেট, ধরো সেখানে অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে, তাই নাকি, বা নিউক্লিয়াস অনেকগুলো প্রোটন নিউট্রন থাকতে পারে, তাহলে তাদের প্রত্যেকের স্পিন হাফ পার্টিকেল, 10টা ইলেকট্রন নিয়ে আমি যদি কাজ করি তাহলে 2^10 স্টেট থাকবে আমার। হ্যাঁ, এবং সেগুলোকে আমাকে এইভাবে ক্লাসিফিকেশন করতে হবে। ইউ আর ফরচুনেট যে এমএসসি লেভেলে অত কিছু কঠিন কিছু করতে হবে না, এমএসসি লেভেলে খুব ছোটখাটো ক্যালকুলেশন করতে, বাট বেসিক ইউ শুড বি, তুমি সেটা জানবে। বেশ, এরপর আমি যেটা আমার ইমিডিয়েট যেটা কাজে লাগবে বেলস ইনইকুয়ালিটির জন্য, আর 10 মিনিটের মতো আছে, সেটা যে দুটো স্পিন হাফকে তো যোগ করলাম, তাহলে আমি দেখতে পেলাম টোটাল স্পিন 1 আর 0 হলো। এবং টোটাল স্টেট হচ্ছে গিয়ে 4। আমি স্টেট গুলো লিখবো কি করে, মানে এক্সপ্লিসিট স্টেট। আচ্ছা, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম নোটেশন থাকে, আমিও এখানে হয়তো অনেক কিছু নোটেশন ব্যবহার করবো এইরকম। আচ্ছা, যখন দুটো স্পিন আছে তখন আমার বেসিক্যালি 4টে বেস স্টেট আছে। ওকে, আমি এস মানে টোটাল স্পিন, হাফ 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 হাফ, এমএস মানে স্পিন কম্পোনেন্ট, আর এইখানে যে সাবস্ক্রিপ্ট থাকছে এটা হচ্ছে কি তোমার পার্টিকেল লেভেল। দুটো পার্টিকেল আছে, আমি যখন ম্যাথমেটিক্যালি লিখবো তখন h/2 সিগমা দুটোর জন্য লিখবো, কিন্তু কোনটা পার্টিকেল 1 এর স্টেট কোনটা পার্টিকেল 2 এর স্টেট সেইটা বোঝানোর জন্য আমি সাবস্ক্রিপ্ট হিসেবে লিখবো 1 2, দিস ফর পার্টিকেল 1, মানে এইটার মানে হচ্ছে একটা স্পিন হাফ পার্টিকেল, দ্যাট স্পিন প্রজেকশন ইজ অ্যালং জেড ডিরেকশন, সেই এবং সেই পার্টিকেলটা হচ্ছে 1। আবার বলি, এই সমস্ত যে ডিসকাশন এখনো চলছে, আমরা এনি আরবিট্রারি ডিরেকশনে কোয়ান্টাইজেশন করেছিলাম, সেটা আবার ফিরে আসবো যখন বেলস ইনইকুয়ালিটি লিখবো বা কোয়ান্টাম এন্টাইমে কাজ করবো, তখন ফিরে আসবো। এখন আমরা ধরে নিচ্ছি জেড ডিরেকশনই কোয়ান্টাইজড, বেসিক কোয়ান্টাম মেকানিক্স। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে গিয়ে পার্টিকেল 2 এর তার টোটাল স্পিন হাফ এবং স্পিন প্রজেকশন অ্যালং জেড ডিরেকশন ইজ হাফ। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে গিয়ে পার্টিকেল 1 এর স্পিন হাফ এবং স্পিন প্রজেকশন অ্যালং জেড ডিরেকশন is minus half, মানে it's anti-parallel to the z direction. Similarly, the second state half minus half 2, label is particle 2, total spin half, এবং তার স্পিন প্রজেকশন হচ্ছে গিয়ে তোমার মাইনাস হাফ। আচ্ছা, সাকুরার বই যেহেতু ফলো করব আমরা এটাও ফলো করতে পারি। ওকে, এটার মানে কি? এটার মানে হচ্ছে স্পিন প্রজেক্ট, মানে এখানে আমি ধরেই নিচ্ছি স্পিন হাফ, সুতরাং আলাদা করে স্পিন হাফের জন্য লেবেল করার দরকার নেই। মানে স্পিন জেডটা হচ্ছে পজিটিভ ডিরেকশন ফর পার্টিকেল 1, স্পিন জেডটা হচ্ছে কি নেগেটিভ ডিরেকশন ফর পার্টিকেল 2। ওকে, এরকম ধরনের জিনিস আমরা ব্যবহার করব। বেশ, কনভেনশনটা ক্লিয়ার? কনভেনশনটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, এরপর আমাদের স্টেট গুলো আমরা যখন কনস্ট্রাক্ট করব তখন আমরা যেটা করি, আমি এই উপরের কনভেনশনটা ব্যবহার করে জিনিসটা বোঝাই, তাহলে তোমাদের বাকিটা ফলো করতে সুবিধা হবে। তার মানে আমি টোটাল স্পিন 1 যদি হয়, তাহলে টোটাল স্পিন 1 হলে তার স্পিন প্রজেকশন গুলো কত কত হতে পারে বলো? 1 -1 1 0 1 1। বেশ,
1 1 1 0 1 -1। বেশ, এটা লিখবো, পরে লিখছি। আর একটা স্টেট কি হতে পারে? না, টোটাল স্পিন কত হতে পারে বলো? 0। তার প্রজেকশন, তার স্পিন প্রজেকশন 0 0। তাহলে দুটো স্পিন হাফ পার্টিকেল যোগ করলে আমার 4টে স্টেট থাকার কথা, আমরা আগেও দেখেছি। এই 4টে হচ্ছে আমার স্টেট। কিন্তু হাউ ডু আই রাইট ইন টার্মস অফ দিস বেস? আচ্ছা, এখানে কিছু একটা ইন টার্মস অফ দিস বেস ভেক্টরস কি করে আমি লিখবো? ম্যাথমেটিক্যালি এটা আমরা ডিরাইভ করতে পারি। বেশ, ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে ডিরাইভ করি? প্রথমে 1 1 স্টেটটা ফিজিক্যালি চিন্তা করে বলো তো, 1 1 স্টেটটা কিভাবে হতে পারে? 1 1 স্টেটটা ফিজিক্যালি কি বলো, কি কি হতে পারে? তাড়াতাড়ি বলবে, বিকাশ দা ওয়েট করছে। ফিজিক্যালি টোটাল স্পিন 1 আর স্পিন প্রজেকশন 1 কখন হতে পারে? স্যার দুটো পার্টিকেল যখন প্যারালাল থাকবে। বেশ, তাহলে স্টেট হিসেবে লিখবো কি করে? এই যে আমি যে বেস স্টেট গুলো হাইলাইটেড করা রয়েছে, ওর রেসপেক্টে কিভাবে লিখবো? বললে তারপরে বাকিটা বলো। স্যার 1/√2 হাফ হাফ প্লাস 1/√2 হাফ হাফ 2। না, সেটা কি করে বললে তুমি? সেটা তো সুপারপজিশন করলে। সুপারপজিশন তুমি যেটা বললে সেটা সুপারপজিশন অফ one spin half particle along half direction and another spin half particle along spin, মানে প্রজেকশনটা হচ্ছে ডাউন ডিরেকশনে। বেশ, আমি এটা তো জয়েন্ট প্রবাবিলিটির মতো না, এটা তার মানে তোমার স্পিন 1টাও আপ ডিরেকশনে, স্পিন 2টাও আপ ডিরেকশনে along জেড ডিরেকশন। এইটা হচ্ছে কি স্টেট। আজকে এটা ডিরাইভ করার মতো হবে না, পরে বলছি। এটা একমাত্র কনফিগারেশন। টোটাল কম্পোনেন্ট 0 কখন হতে পারে? স্পিন কম্পোনেন্ট 0 কখন হতে পারে? কি 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 সিচুয়েশনে স্পিন কম্পোনেন্ট 0 হতে পারে বলো? স্যার হাফ হাফ আর হাফ মাইনাস হাফ। বেশ, 1/√2 প্রথম পার্টিকেলটা হাফ আর দ্বিতীয় পার্টিকেলটা ডাউন। কিন্তু আরেকটা পসিবিলিটি আছে উল্টোটা, যে প্রথম পার্টিকেলটা, এখানে মাইনাস সাইন আছে, প্রথম পার্টিকেলটা ডাউন, দ্বিতীয় পার্টিকেলটা আপ। ওকে, and they are equally probable বলেই আমি এখানে 1/√2 ফ্যাক্টর দিয়েছি, যাতে এইটা মানে প্রথম পার্টিকেলটা হাফ, দ্বিতীয় পার্টিকেলটা মাইনাস হাফ, তার সেই স্টেটটা পাওয়ার প্রবাবিলিটি হাফ, আর প্রথম পার্টিকেলটা মাইনাস হাফ, দ্বিতীয় পার্টিকেলটা হাফ, তারও প্রবাবিলিটি হাফ। ওকে, সেই জন্য 1/√2 হাফ দুটোই স্পিন ডাউন। আমি আর এখানে বেশি কথা বলার সুযোগ নেই, আমি রানিং এগেইনস্ট টাইম। দুটোই ডাউন, তাহলে টোটাল স্পিন কম্পোনেন্ট -1। আর 0 0টা হতে হবে যে হাফ হাফ 1 হাফ মাইনাস হাফ 2, এই মাঝের সাইনটা হচ্ছে গিয়ে মাইনাস। উপরে 1 0 স্টেটের জন্য ছিল প্লাস, ওকে। আচ্ছা, এবার দেখো স্পিন 1 মানে হচ্ছে কি বোসনিক পার্টিকেল। তার ফলে এই যে তিনটে স্টেট করেছি 1 1 1 0 1 -1, তুমি যে কোনো দুটোকে ইন্টারচেঞ্জ করো, 1 আর 2 লেভেলটাকে ইন্টারচেঞ্জ করো, দেখো স্টেটটা হচ্ছে কি সিমেট্রিক। ওকে, 0 0 হচ্ছে কি তোমার এই যে স্টেটটা, এটাকে স্পিন সিংলেট স্টেট বলে। স্পিন সিংলেট স্টেটটা হচ্ছে কি তোমার অ্যান্টিসিমেট্রিক। ওকে, এইবারে এইটাকে তুমি দেখো হাফ আর হাফ, মানে পার্টিকেল লেভেল 1 আর 2 কে ইন্টারচেঞ্জ করো, তুমি দেখো একটা নেগেটিভ সাইন পাবে। আচ্ছা,
এটা আমি তো তোমাকে যে ফিজিক্যাল মোটিভেশন থেকে লিখলাম ওয়েট ফ্যাক্টর দিয়ে, এই স্টেটটা থেকে এটা হাইয়েস্ট ওয়েট স্টেট বলে, এইখান থেকে কিন্তু এই 1/√2 আসবে, এটা 1 আসবে, এগুলো মানে একদম মানে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করা যায়। ঠিক আছে, সেটা একটু দেখুন, তাহলে সামনের দিনের ক্লাসে প্রথম দিকে একটু করে দেবো, বা টিউটোরিয়ালের জন্য রেখে দিলাম। যেটা ম্যাথমেটিক্যালি কিভাবে ডিরাইভ করো। তুমি পার্টিকেল 1 এর জন্য লোয়ারিং অপারেটর ডিফাইন করো, পার্টিকেল 2 এর জন্য লোয়ারিং অপারেটর ডিফাইন করো, আর পার্টিকেল 1 মানে টোটাল স্পিনের জন্য লোয়ারিং অপারেটর ডিফাইন করো অ্যাজ s প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু s1 প্লাস মাইনাস s2 প্লাস মাইনাস। ঠিক আছে, এইটা হচ্ছে কি তোমার, তুমি ডিফাইন করো, এইটা এর উপরে কাজ করবে, এইটা শুধু লেভেল 1 এর উপর কাজ করবে, এইটা লেভেল 2 এর উপরে কাজ করবে, যেহেতু এই 1 এর 2 আছে। তুমি হাইয়েস্ট ওয়েট স্টেট 1 থেকে শুরু করো নি, s মাইনাসটাকে শুধু নাও, s মাইনাসটাকে নাও। ওকে, s মাইনাসটাকে শুধু নাও, নিয়ে তুমি অ্যাড করতে করতে যাও, দেখো তুমি এই স্টেট থেকে এই স্টেটে আসবে, এই স্টেট থেকে এই স্টেটে আসবে, তারপর নিচে আসতে পারবে না। আর এই স্টেটটা করার জন্য এটা অর্থোগোনালিটি করতে। ঠিক আছে, ট্রাই করো, যদি শিখতে চাও তাহলে পরের দিন বা টিউটোরিয়ালে বাকি যে ম্যাথমেটিক্যাল পার্টটা সেটা বলবো। ওকে, বেশ। যদি ছোট প্রশ্ন থেকে একটা বা দুটো নিতে পারি তাহলে বিকাশের ক্লাস আছে তো, বিকাশ নেবে তো ক্লাস? বিকাশের ক্লাস আছে তো নাকি? হ্যালো, শুনতে পাচ্ছ? বিকাশ হ্যাঁ স্যার ক্লাস। বিকাশ চলে এলো কি করে এখানে? কার গলা শুনলাম? ও স্যার, আমি স্যার লগ ইন করেছি ওই লিংকে। ও আচ্ছা, বেশ ঠিক আছে, ছুটি পরের দিন কথা বলবো। চলো তোমরা আস্তে আস্তে বেরো।